আসসালামু আলাইকুম। একাডেমি 21 এর উদ্যোগে প্রতি শুক্রবার রাত 8টায় মনোসংলাপ অনুষ্ঠিত হচ্ছে নিয়মিতভাবে। আজকে 20শে নভেম্বর 2020 আমরা নিয়মিতভাবে যে অনুষ্ঠানটির সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমরা মেন্টাল হেলথ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান একাডেমি 21 এর উদ্যোগে। আজকে আমরা একটি বিশেষ বিষয়, যে বিষয়টি নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন সমস্যার সাথে আমরা সমস্যার মুখোমুখি হই, বুঝতে পারি না কি করব। এই বিষয়টি বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস হচ্ছে এবং সারা বিশ্বে কিভাবে প্র্যাকটিস হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আছেন 4 মহাদেশ থেকে 4জন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই এশিয়া মহাদেশ থেকে আছেন প্রফেসর ডক্টর এম.এস. কবির জুয়েল, ভিজিটিং প্রফেসর এএমসি অ্যান্ড এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিসিন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মালয়েশিয়া। আমাদের সাথে আছেন ইউকে থেকে ডক্টর আলী জাহান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, সেন্ট অগাস্টিন হসপিটাল, ইউকে। আমাদের সাথে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শিবলি সাদিক, যিনি বোতসোয়ানাতে মিনিস্ট্রি অফ হেলথে প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। আমরা আরো একজন সাইকিয়াট্রিস্টের জন্য অপেক্ষা করছি, যিনি ডক্টর শিরিন পারভিন, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, পিটসবার্গ মেন্টাল হসপিটাল, ইউএসএ। খুবই শীঘ্রই আমাদের আমি সাথে তিনি যোগদান করবেন। আমি একটু অনুমতি চাচ্ছি। জি ইউএসএ তে এখন খুবই আর্লি মর্নিং, একেবারে মর্নিং। আমার মনে হয় হয়তো ঘুম থেকে মানে উঠেছি কিনা এটা একটা আমি কনফিউজ। মানে তার জি ওখানে নাকি খুবই আর্লি মর্নিং, তো আমরা চেষ্টা জি করতেছি। জি জি আসলে আমাদের জি পক্ষে সম্ভব হয় নাই, এটা টাইমিং ইয়া হয়ে গেছে, অড হয়ে গেছে তার জি জন্য। জি জি দেখা যাক, আমরা যদি নিতে পারি তাহলে শিরিন ম্যাডামকে আমাদের সাথে যোগ করব। আহ, তো সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে জুয়েল স্যারকে পেয়েছি, আমরা আলী জাহান স্যারকে পেয়েছি, শিবলি সাদিককে পেয়েছি। আহ, আমি আজকে উপস্থাপনা করছি মোহাম্মদ নুরুস সাদাত। আমি সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি নিটল নিলয় গ্রুপ। প্রথমেই আমরা শুরু করতে চাই, এইভাবে শুরু করতে চাই যে আজকের ইস্যুটা যেহেতু ভায়োলেন্ট বিহেভিয়ার নিয়ে, তো ভায়োলেন্ট বিহেভিয়ার নিয়ে তো আসলে আমরা সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে কিন্তু ভায়োলেন্ট বিহেভিয়ার মানে অনেক ধরনের বিহেভিয়ার আছে। বাট আজকে আমরা যে বিহেভিয়ারটি নিয়ে কথা বলতে চাই, মূলত হেলথ সাইডে অর্থাৎ মেন্টাল হেলথে আমরা আসলে বিহেভিয়ারকে কিভাবে দেখি, বিশেষ করে ভায়োলেন্ট বিহেভিয়ারকে কিভাবে দেখি, সেই ইস্যুগুলো নিয়েই আমরা প্রথমে কথা বলতে চাই। প্রথমে আমরা চলে যেতে চাই আমাদের আহ, বাংলাদেশ থেকে, যিনি মূলত মধ্য এশিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন, মালয়েশিয়াতে কাজ করেছেন, সৌদি আরবে কাজ করেছেন। আমাদের সাথে আছেন কবির জুয়েল স্যার। স্যারকে আমি বলবো যে এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যে আসলে আমরা মেন্টাল হেলথে বা সাইকিয়াট্রিতে কিভাবে ভায়োলেন্ট বিহেভিয়ারকে ব্যাখ্যা করি। আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ একাডেমি 21 এ ধরনের একটি সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং একাডেমি 21 এর যারা কলা কৌশলী এবং অন্যান্য যারা পর্দার পিছনে যারা এই প্রোগ্রামের
সফলতার জন্য কাজ করছেন। সবাইকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ভায়োলেন্ট বিহেভিয়ারের এই বিষয়টা আমাদের সাবজেক্টে অর্থাৎ সাইকিয়াট্রিতে বা মানসিক বিভাগে সেই প্রথম থেকেই ছিল, একেবারে প্রথম থেকেই ছিল। কিন্তু এই ইদানিং ভায়োলেন্ট বিহেভিয়ারটা খুব বেশি বেড়ে গেছে। এই এর পিছনে কারণটা হয়তো এমনও হতে পারে যে কোভিডের হেতু যে লকডাউন এবং ঘরবন্দি জীবন, এটাও একটা কারণ হয়তো হতে পারে। আমরা পুরোপুরি একেবারে নিশ্চিত না হলেও আমরা অনেকটা অনুমান ভিত্তিক বলতে পারি যে এই বর্তমানে বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা বা কিশোর কিশোরী যারা, তাদের মাঝে এই ভায়োলেন্ট বিহেভিয়ারটা অনেক বেশি বেড়ে গেছে। এখন যে ব্যাপারটা রিসেন্টলি বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, কয়েকটা ঘটনা ঘটেছে এই ভায়োলেন্ট বিহেভিয়ার নিয়ে। তার মধ্যে সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে আমাদের একটি ক্লিনিকে, সেটা একটি অখ্যাত ক্লিনিক এবং আনলাইসেন্স অবৈধ ক্লিনিক। সেই ক্লিনিকে অত্যন্ত দুর্ভাগ্যবশত একজন উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তা সে সেখানে ভর্তি হয়। যাই হোক, সেটা যে একটা সরকারি হাসপাতাল থেকে সেটা বাই দ্য বাই সেখানে তাকে নিয়ে যাওয়া হয় আর কি। হ্যাঁ, আমাদের দেশে যে পদ্ধতিগুলোতে সাধারণত নিয়ে যাওয়া হয় সেই পদ্ধতির মাধ্যমে সে এখানে চলে যায় এবং তারা হয়তো জানতোই না যে এটা একটা আনলাইসেন্সড, একটা অবৈধ এবং কাগজপত্রহীন ক্লিনিক এবং এখানে কোনো সেই রকম ওই ট্রেন্ড এই ওয়ার্কার অর্থাৎ স্টাফ আছে কিনা এই জিনিসগুলো জানতোই না। তো এরপরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই জন্যই এই আজকের যে আলোচনাটা এটা খুবই গুরুত্ব বহন করছে। আমরা হয়তো আলোচনার পুরো অংশে এবং শেষের দিকে আমরা খুব গুরুত্ব দিব এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলার। আর আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার আমাদের দেশে আর যে ধরনের এই ভয়াবহ তাণ্ডব বা আচরণ আমরা যেটাকে বলে থাকি, যেগুলো পেয়ে থাকি, তার মধ্যে খুব বেশি পেয়ে থাকি হচ্ছে দেখা যায় ক্যানাবিস বা ইয়াবা কিংবা ক্রিস্টাল আইস যারা এখন ইউজ করছে, অথবা ওই আগের যে পুরনো হেরোইন কিংবা পেন্সিলিন এই ধরনের যারা অ্যাডিক্ট বা মাদকাসক্ত, এই গ্রুপটার মাঝে কিন্তু আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার খুব বেশি পেয়ে থাকি। এবং এই এছাড়াও আমাদের দেশে আমরা ওই ডোমেস্টিক ভায়োলেন্স এটাও কিন্তু আমরা পেয়ে থাকি। এটাও কখনো কখনো কনফ্লিক্টের কারণে, সেটা উইদিন দা উইদিন ফ্যামিলি মেম্বার্স, সেটা হতে পারে হাজবেন্ড ওয়াইফ, হতে পারে হয়তো অনেক সময় ওই প্যারেন্টের সাথে, তারপর সিবলিংদের সাথে, এই 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 নিজেদের মধ্যেও কিন্তু ভায়োলেন্ট বিহেভিয়ার মারাত্মক আকার ধারণ করছে, যেটা এই এই সময় অর্থাৎ এই পোস্ট কোভিড পিরিয়ডে খুব বেশি। মোটামুটি এই সিনারিও আমাদের দেশে এখন চলছে। আর বাইরের প্রেক্ষাপট যেটা, সেটা হয়তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা আরো আলোচনা করতে পারবো। তবে আমার যেটা মনে হয়েছে, আমি মধ্যপ্রাচ্যে কাজ করার সময় অর্থাৎ চাকরিকালীন সময়ে আমি মধ্যপ্রাচ্যে সাধারণত অ্যামফিটামিন ইনডিউস ভায়োলেন্ট বিহেভিয়ার আমরা বেশি পেয়েছি। কারণ ওখানে ওই মধ্য ইউরোপ থেকে অ্যামফিটামিন খুব বেশি চলে আসতো এবং কিশোর এবং যুবক গ্রুপটা দেখা যেত যে অ্যামফিটামিনের অ্যাডিক্ট হতো এবং তাদের ভায়োলেন্ট বিহেভিয়ার রোগী খুব বেশি আমরা আউটডোরে পেতাম। এটা আমার অভিজ্ঞতা। এই মোটামুটি আমি আমার দেশে এবং বিদেশে প্রাথমিক অভিজ্ঞতা গুলো এরকম ধরনেরই। ধন্যবাদ নুরুল সাদাত। থ্যাংক ইউ স্যার। আমরা এ পর্যায়ে ডক্টর আলী জাহান স্যারের কাছে যেতে চাই। স্যারের কাছে আমি বিশেষভাবে, স্যার কি লাইনে আছেন? জি জি জি, স্যার আমি আছি। লাইনটা, জি জি, আছি, আমি আছি লাইনে।
জি জি, স্যারের কাছে আমি যেতে চাই। আহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে জুয়েল স্যার বাংলাদেশের একটা ঘটনা, বিশেষ করে এই একটি ঘটনায় নয়, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে সেই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন, এবং এই আলোচনার গুরুত্বটিও আমাদের সামনে উঠে এসেছে। এ পর্যায়ে আমি আলী জাহান স্যারের কাছে চলে যেতে চাই যে আমরা এই যে ভায়োলেন্ট বিহেভিয়ার যেটা বলি, আমরা বিভিন্ন সময় দেখি যে আহ, বিভিন্ন ধরনের সমস্যায় এলাকায় বিভিন্ন মানুষের সাথে ভায়োলেন্ট বিহেভিয়ার ঘটে, খেলার মাঠে ঘটে, পলিটিক্যাল সিচুয়েশনে ঘটে। বাট আমরা মেন্টাল হেলথের ক্ষেত্রে ভায়োলেন্ট বিহেভিয়ারটাকে কিভাবে দেখি? বিশেষ করে যেহেতু আপনি ইউকে তে আছেন, সেইখানে ভায়োলেন্ট বিহেভিয়ারটাকে কিভাবে দেখা হয় বা কি ধরনের প্রোটোকলই মেনটেন করা হয় বিশেষ করে ট্রিটমেন্টের সময়, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ নুরুজ্জামান। আমি ধন্যবাদ আছি প্রফেসর কবির জুয়েলকে একটা ব্রড আউটলাইন দেওয়ার জন্য যে কি হচ্ছে বাংলাদেশে। সো আমার ক্ষেত্রে যেটা পিকুলিয়ার হলো, আই স্পেন্ড পার্ট অফ মাই ক্যারিয়ার ইন বাংলাদেশ টিল 2002। 2 বছর আমি বাংলাদেশে ছিলাম। তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে ওই সময় বাংলাদেশে মেন্টালি অ্যানুয়াল পেশেন্টস বা ভায়োলেন্ট পেশেন্ট যাই বলেন, ওদের কিভাবে ম্যানেজ করা হয়। So nearly 20 years have gone since then. এর ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বাট আমার মনে হয় না যে মেন্টালি অ্যানুয়াল পেশেন্টসকে যেভাবে ট্রিটমেন্ট করা হতো 2002 দ্য লেটেস্ট, এটার থেকে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে। হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে, নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, বাট ট্রিটমেন্ট ওয়াইজ আই থিঙ্ক উই আর দ্য সেম। এবং তার সর্বশেষ উদাহরণ হলো দুঃখজনক পরিণতি যে পুলিশের এসপি আনিসুল করিম সাহেবের মারা যাওয়া। এখন এখানে যেটা হচ্ছে ইউকেতে, আমি ইউকেতে আছি 2002 লং টাইম। আমি ফরচুনেটলি or unfortunately I spent part of my time with the police, এটাকে বলে পুলিশ সার্জন বা ফরেন্সিক medical examiner, FME. Part of this in the hospital psychiatrist. Part of this I do go out বাইরে যাই এবং এই ধরনের বিভিন্ন রিস্কি পেশেন্টসকে, এখানে একটা সিস্টেম আছে মেন্টাল হেলথ একটা অ্যাসেসমেন্ট, এদেরকে আমরা ম্যানেজ করি। আমি ডিসাইড পেশেন্ট কোথায় যাবে, পুলিশ নিয়ে যাবে না হাসপাতালে আসবে এই সিচুয়েশনে। সো আমি এখন যেটা আপনাদেরকে বলবো, ইট ইজ yes, part of this from the textbook, but most of this from my experience আমরা যেভাবে এখানে সামলাই। তো ভায়োলেন্ট রোগীর ব্যাপারে একটা জিনিস আমাদের প্রথমে খুব ক্লিয়ার হতে হবে যে ভায়োলেন্স ক্যান কাম ফ্রম এ নর্মাল পারসন, আবার ভায়োলেন্স আসতে পারে ফ্রম এ পারসন হু ইজ সাফারিং ফ্রম এ ক্রনিক এন্ডিউরিং মেন্টাল ইলনেস। এক্সাম্পলটা দিলে ব্যাপারটা সহজ হবে অনেকের কাছে। ধরা যাক একজন লোক তার ওয়াইফকে মেরেছে, স্টেপ টু ডেথ, ছুরি দিয়ে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। একটা লোক একটা তার বাচ্চাদেরকে মেরে ফেলেছে। এই ধরনের ঘটনা কিন্তু সবখানেই হচ্ছে কম বেশি। এই এক্সাম্পলটা যখন আসবে, আসার পর আপনাকে দেখতে হবে, আমাদের কাজ হবে এই যে ভায়োলেন্সটা সকল ওই ভদ্রলোক, আমার কাছে মনে হয় হি ইজ মেন্টালি ওয়েল অর আনওয়েল। যদি মনে হয় সে মেন্টালি ওয়েল, তাহলে আমাদের ডাক্তার হিসাবে কিছুই করার নেই। পুলিশ অ্যারেস্ট করবে, তারপরে চার্জশিট দেবে, আদালতে যাবে, আর যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, হোয়াট এভার হ্যাপেন ইট উইল হ্যাপেন। ডাক্তার হিসাবে আমাদের কিছুই করার নেই। এখন যদি দেখা যায় যে না, ওই হত্যাকাণ্ড যখন ঘটেছে ওই লোকটা মেন্টালি আনওয়েল, স্পেশালি সাইকোটিক শব্দটা ইউজ করবো, সাইকোটিক ছিল। ফর এক্সাম্পল, সে গায়েবী আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা মেডিকেলে ভাষা বলে অডিটরি হ্যালুসিনেশন। যে গায়েবী আওয়াজ তাকে বলছিল যে তুমি তোমার ওয়াইফকে মেরে ফেলো, যদি না মারো তাহলে তোমাকে সে মেরে ফেলবে, অথবা তোমার ওয়াইফকে যদি তুমি এখন মেরে ফেলো দেন ইউ ক্যান গো টু হেভেন, আদারওয়াইজ ইউ আর গোইং টু হেল। তারপরে তার কাছে মনে হয়েছে ওই সময় যে তার যে বাচ্চাকে সে হত্যা করেছে, সে বাচ্চাগুলো তার কাছে মনে হচ্ছে মনস্টার হয়ে গেছে, দৈত্য হয়ে গেছে, ভূত হয়ে গেছে।
তার বাচ্চাগুলো মনে হচ্ছে তার কাছে দে হ্যাভ চেঞ্জ, সো হি হ্যাড টু কিল দেম। এখন আপনি খেয়াল করে দেখেন এই একই হত্যাকাণ্ড, কিন্তু কমপ্লিটলি দুটো এক্সপ্লেনেশন। প্রথম এক্সপ্লেনেশন কমপ্লিটলি পুলিশ ম্যাটার, সেকেন্ড এক্সপ্লেনেশন পুলিশ প্লাস সাইকিয়াট্রিস্ট ম্যাটার। এখন যদি আপনি আসেন এখান থেকে ভায়োলেন্সে আসেন, এই যে ভায়োলেন্স উনি শো করলো, এটা আমি ক্লিয়ারলি যে এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা হলো যে উনি ডাইরেক্টলি মেন্টালি আনওয়েল ছিল, তো আনওয়েল থাকার কারণে এই ঘটনা ঘটেছে। এখানে কি হতো, ধরেন এই লোককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে ভায়োলেন্ট। আই হ্যাভ সিন মেনি পিপল, সে তার বাবাকে হত্যা, একজন গলা কেটে মেরে ফেলছে, পুলিশ ধরে নিয়ে এসছে। যখন অ্যারেস্ট করে পুলিশ, তখন পুলিশের কাছে মনে হয়েছে যে the way he has done the thing, অথবা যে ডেসক্রিপশনটা বা কারণগুলো দিচ্ছে, ওদের কাছে মনে হচ্ছে something is not quite right. So ওরা পুলিশ ওকে পেশেন্টকে বা আসামিকে আপনার পুলিশ কাস্টডিতে নিয়ে এসছে। তো এখানকার ল হলো ইউকেতে পুলিশ কাস্টডিতে যখন ওকে নিয়ে আসা হবে, and if the police have got any doubt যে তার ফিজিক্যাল অথবা মেন্টাল কোনো ইলনেস আছে বা ওইরকম বিহেভ করছে, so by law they have to ask for the doctor, police doctor should see that person. Okay, so আমি এই ধরনের ঘটনা অনেকবার ইনভলভ হয়েছি, যেহেতু আমি পুলিশের সাথে কাজ করতাম। আসার পরে আমার সামনে 4টা কাজ তখন দাঁড়িয়ে আছে। এক নম্বর হলো আমাকে ডিক্লেয়ার করতে হবে এখানে বসে এই লোকের সাথে আলাপ করার পরে কাস্টডিতে, নাম্বার 1 whether he is fit to be detained, যে এই লোকটাকে পুলিশ স্টেশনে আপনি ডিটেইন করে রাখতে পারবেন কিনা। নাম্বার 2, আপনি ডিটেইন করলেন whether he is fit for the interview, আপনি তাকে সলিসিটারের বা উকিলের উপস্থিতিতে ইন্টারভিউ করতে পারবেন কিনা। থার্ড হলো ইন্টারভিউ আপনি করলেন, তারপরে রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে আসছেন। থার্ড পয়েন্ট হলো whether he is fit to be charged, তাকে চার্জ করবেন আপনি, এই অফেন্সের কারণে এই এভিডেন্স আমরা পেয়েছি, আমরা এখন চার্জ করতে যাচ্ছি। নাম্বার 4, এই লোকটা যদি কোর্টে যেতে হয়, সরি এই লোকটাকে যদি এই পেশেন্টটাকে বা ডিটেইনিকে যদি কাস্টডি থেকে পুলিশ বেল দিতে চায়, ছেড়ে দিতে চায়, তো whether he is fit to be released, এই 4টা জিনিসে আমাকে কমেন্ট করতে হবে ডাক্তার হিসাবে, পুলিশ সার্জন হিসাবে। ইফ আই সে ডাক্তারে আমি যদি বলি হি ইজ নট ফিট টু বি ডিটেইনড, তাহলে পুলিশ কিন্তু তাকে ধরে রাখতে পারবে, হ্যাভ টু রিলিজ। অবশ্যই আমাকে কারণ দেখাতে হবে কেন। আমি যদি বলি না আপনি তাকে ইন্টারভিউ করতে পারবেন না, আই হ্যাভ টু শো দ্য রিজনস, বাট এভরি টাইম আই হ্যাভ ডান ইট অর আই ডু ইট, পুলিশ ডু রেসপেক্ট, কোনো আর্গুমেন্টে আসবে না, বলে দ্যাটস ফাইন, ওকে ইটস ইওর ভিউ। এটা বলা উদ্দেশ্য কি, ওই যে এক্সাম্পলে যদি আবার যাই, ওই লোকটাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসছেন, ভেরি ভায়োলেন্ট পারসন, তার ওয়াইফকে মেরে ফেলছে, বাচ্চাকে মেরে ফেলছে, একে যখন আপনি নিয়ে এসছেন, আমি যখন অ্যাসেসমেন্ট করলাম এজ এ সাইকিয়াট্রিস্ট, এজ এ ডক্টর বা পুলিশ ডক্টর হিসাবে, আমার কাছে মনে হলো হি ইজ সাইকোটিক। সাইকোটিক লোকটা আছে, তাহলে একে আপনি ইন্টারভিউ করতে পারবেন না, কারণ হি ইজ লিভিং ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। নাম্বার 2 হলো আপনার হি নিডস দ্য ট্রিটমেন্ট, ইউ ক্যান নট ট্রিট হিম ইন দ্য পুলিশ কাস্টডি। এই লোকটাকে সাইকিয়াট্রিক হাসপাতালে পাঠাতে হবে, এবং যেহেতু তার রেশনাল ব্রেনটা কাজ করছে না, so you cannot interview him, you cannot charge him, at the same time you cannot release him from the custody. আপনি যদি তাকে রিলিজ করতে যান, যেহেতু তার মাথায় এই সাইকোটিক সিমটম গুলো আছে, সব বাইরে গিয়ে আরো 5 জনকে মার্ডার করে ফেলতে পারে। তাহলে কি করতে হবে, আমার রেকমেন্ডেশন হবে ইমিডিয়েটলি, and what I have done, he is not fit for detention, he is not fit to be interviewed, he is not fit to be charged, he is not fit to be released, this person has to be treated in a psychiatric hospital. তখন আমরা সাইকিয়াট্রিক হসপিটালকে নিয়ে কিভাবে নিয়ে যাব, সেটা হলো কমপ্লিটলি অন্য রুল। এই হলো ভায়োলেন্সের একটা আমি এক্সাম্পল দিলাম, যে নর্মাল পারসন যদি ভায়োলেন্স শো করে আর মেন্টালি আনওয়েল একজন পারসন যদি ভায়োলেন্স শো করে, প্রটোকলটা কমপ্লিটলি ভিন্ন। এবং এই লোক যতদিন পর্যন্ত সাইকিয়াট্রিক হসপিটালে থাকবে, পুলিশ ক্যান নট ডিকটেট আস যে আপনি এতদিন পরে ছেড়ে দেন, কিচ্ছু করতে পারবে না। আমরা যখন দেখবো যে লোকটা ফিট, সিমটমস ডিসঅ্যাপিয়ার করছে, হি ডাজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেন,
তারপরে পুলিশ তাকে ইন্টারভিউ করবে, প্রয়োজনে তাকে চার্জ করবে, প্রয়োজনে তাকে কোর্টে নিয়ে যাবে। কোর্ট যদি মনে করে তাকে হাসপাতালে আবার ভর্তি করতে হবে, হি উইল কাম টু আওয়ার হসপিটাল আন্ডার সেকশন 37। আবার পুলিশ যদি বলে, সরি, কোর্ট যদি মনে করে যে না, এই উনি যেহেতু মার্ডার করেছেন, ফাইন, তো সে মেন্টালি আনওয়েল ছিল কিন্তু তাকে বাইরে দেওয়া যাবে না, ঠিক আছে, ইউ ক্যান সেন্টেন্স হিম টু দ্য প্রিজন। সে সেন্টেন্সে যাবে, সরি, প্রিজনে যাবে। কিন্তু প্রিজনে যাবার পর এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। যেহেতু উনি মেন্টালি আনওয়েল ছিল, তখন ধরেন তাকে 5 বছরের বা 10 বছরের আপনার জেল হয়েছে, 10 বছরের জেল হয়েছে, তখন কোর্ট কি করে, তখন প্রিজন কি করবে, যেহেতু উনি মেন্টালি আনওয়েল, এই 10 বছরের জন্য এই সঙ্গে সঙ্গে প্রিজনে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু আরেকটা সাইকিয়াট্রিক হসপিটালে এই রোগীকে পাঠিয়ে দেবে। তো এই রোগী যদি আমার সাইকিয়াট্রিক হসপিটাল ফরেন্সিক ইউনিটে থাকে 5 বছর, তাহলে তার টোটাল যে ডিউরেশন যেটা, তার থেকে 5 বছর মাইনাস হয়ে যাবে। এই লোকটা যদি 5 বছর জেল হয়ে থাকে এবং এই 5 বছর যদি আমরা হসপিটালে, প্রিজন আমাদেরকে পাঠায় আন্ডার সেকশন, তাহলে ওই হসপিটাল থেকেই কিন্তু সে আপনার পরে এখান থেকে বেরিয়ে যাবে, যে বলে দিস ইজ ফাইন না, 5 বছর জেল ছিল, এখান থেকে বেরিয়ে আসছে। এই হলো মোটামুটি একটা সিম্পল আউটলাইন আমরা ভায়োলেন্ট পেশেন্টকে কিভাবে ডিফারেন্সিয়েট করি এবং মেন্টালি আনওয়েল বাট ভায়োলেন্ট পেশেন্টসকে আমরা কিভাবে ম্যানেজ করি। থ্যাংক ইউ স্যার। স্যার অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে একজন ভায়োলেন্ট পেশেন্টকে কিভাবে ম্যানেজ করা যায় এই ইস্যুটা উপস্থাপন করেছেন। আমাদের সাথে আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের মনোরোগ বিশেষজ্ঞ, মানসিক বিশেষজ্ঞরা আমাদের সাথে আছেন। আমরা আমাদের আলোচনায় বিভিন্ন দেশে কিভাবে ভায়োলেন্ট বিহেভিয়ারকে, ভায়োলেন্ট পেশেন্টকে কিভাবে ম্যানেজ করা হয় আমরা শুনতে থাকব। এর ভিতরে আমাদের দর্শক যারা আছেন তারাও আমাদেরকে কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দিব। আর আজকে যারা আলোচক আছেন আমাদের স্টুডিওর বাইরেও আসলে অনেক বিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ লোকেরা আমাদের সাথে অংশ নিয়েছেন। বিশেষ করে ইউকে থেকে মেন্টাল হেলথ প্রফেশনাল জিয়াউল হক স্যার আমাদের সাথে জয়েন করেছেন। বাংলাদেশের ইউসুফ ইসলাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বেলাল হোসেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমাদের মেসেজ বক্স ইনবক্সে তারা মেসেজ করেছেন, আমাদের সাথে আছেন। তো আমরা এই পর্যায়ে শিবলি সাদিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বোতসোয়ানা, আপনার কাছে জানতে চাই যে স্যার বলছিলেন যে কি প্রোটোকল মেনটেন করা হয় একজন মেন্টাল পেশেন্টকে বা যার ভায়োলেন্ট বিহেভিয়ার আছে এরকম একজন পেশেন্টকে। তো আপনি কি একটু বলবেন যে আফ্রিকার ব্যাপারে আমাদের সাধারণ মানুষের একটা ধারণা আছে যে অপেক্ষাকৃত আফ্রিকার মানুষেরা অনেক রুক্ষ, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ব্যাপারে আমাদের এরকম ধারণা। আমরা ঠিক জানি না যে আফ্রিকার যারা পেশেন্ট আমরা পাই, সাইকিয়াট্রিক পেশেন্ট পাই বা সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, তাদেরকে ডিল করার ক্ষেত্রে আপনারা কতটুকু ভায়োলেন্ট বিহেভিয়ার পান এবং এই ভায়োলেন্ট বিহেভিয়ারকে কিভাবে ম্যানেজ করছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন। শিবলি সাদিক। ধন্যবাদ নুরুল ভাই আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইনভাইট করার জন্য। ধন্যবাদ একাডেমি 21 এর দর্শকদের। আসলে আপনি অনেক ব্রড প্রশ্ন করেছেন আর কি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রশ্নগুলা অ্যান্সার দেওয়ার জন্য আস্তে আস্তে করে। প্রথম ব্যাপারটা হলো আপনি যেটা বলছিলেন যে আমাদের অনেকের ধারণা যে আফ্রিকার লোকজন রুক্ষ হয়, কিন্তু আমি যে দেশে আছি এটা বোতসোয়ানা, যেটা এটা সাউদার্ন আফ্রিকার একটা কান্ট্রি আর কি। এখানকার লোক, এখানে বেশি লোক নাই, 20 থেকে 25 লাখ লোকের মতো আছে আর কি এখানে। ন্যাচারালি এই দেশের মানুষরা খুবই শান্ত, অনেক শান্ত। আমরা যে একটা ধারণা আছে যে আফ্রিকার লোক এরকম, কিন্তু বোতসোয়ানার লোক খুবই শান্ত, খুবই কোয়াইট। আমি একটা উদাহরণ যদি দেই আর কি, ওরা এত যদি কোথাও একটা জোরে শব্দ করে কথা বলে সে জায়গাটা ওরা থাকতে কমফোর্ট ফিল করে না, এত ঠান্ডা মানুষ তারা। তো এটা একটা আমাদের ধারণা থাকে যে আফ্রিকার লোকজন সাধারণত একটু ওরা একটু কর্কশ মেজাজের হয়, কিন্তু সেটা না আর কি।
হয়তো অন্য দেশের অবস্থা আমি জানি না, আমি যে দেশে আছি এখানকার অবস্থাটা এরকম। তো আমি ব্যাপারটা একটু অন্যভাবে শুরু করতে চাই। আমাদের যদিও আজকের আলোচনার বিষয় হলো ম্যানেজমেন্ট অফ ভায়োলেন্ট বিহেভিয়ার, তো আমি যে বিষয়টা বলবো, যারা যে সাইকিয়াট্রিক পেশেন্টরা আসে, সাইকিয়াট্রিক পেশেন্টে তো আমরা একটু ধরন জানি যে সিভিয়ার সাইকিয়াট্রিক প্রবলেম, মাইল্ড সাইকিয়াট্রিক প্রবলেম, মডারেট। তো সাধারণত যে সাইকিয়াট্রিক পেশেন্টরা আসেন আমাদের কাছে, সাধারণত দেখা যায় যে 90% পেশেন্ট, একটু অবজারভেশনে দেখা যাবে যে 90% পেশেন্ট আপনার তারা সাইকোটিক না। যেমন আলী জাহান স্যার বলতেছিলেন ব্যাপারটা, যে সাইকোটিক শব্দটা আমরা যে ইউজ করি, মানে 10 জনের মধ্যে 9 জনের আপনার দেখা যাবে যে কোনো সাইকোটিক সমস্যা নাই, তাদের সমস্যা হলো নিউরোটিক বা মৃদু মানসিক সমস্যা। তো যাদের মধ্যে মৃদু মানসিক সমস্যা থাকে তাদের মধ্যে কিন্তু এত বেশি ভায়োলেন্ট থাকে না। ইভেন যারা যে 10% যদি আমরা ধরি যে সাইকোটিক পেশেন্ট আসতেছে, তাদের মধ্যে কতটুকু ভায়োলেন্ট বিহেভিয়ার থাকতেছে। আমরা যদি বলি ভায়োলেন্ট বিহেভিয়ার, ভায়োলেন্টের বাংলা শব্দ যদি বলি আমরা হিংস্র, কতজন হিংস্র হচ্ছে। হ্যাঁ, যারা সাইকোটিক পেশেন্ট আসতেছে হয়তোবা তাদের মধ্যে যে থাকতে পারে, যেটাকে আমরা বলি ইংলিশে বলি এজিটেশন বা ইরিটেশন, তাদের মধ্যে থাকতে পারে, অ্যারাউজাল থাকতে পারে। কিন্তু তারা কি হিংস্র? হিংস্র মানে তারা ফিজিক্যালি কাউকে আক্রমণ করবে, কয়টা পাওয়া যায়? খুব বেশি না। ইভেন যে কয়টা আমরা দেখি যে তাদের অ্যারাউজাল আছে বা তারা এজিটেশনে আছে, আসলে কি তারা ভায়োলেন্ট? এটা একটা আমাদের চিন্তার বিষয়। সাধারণত আমি যদিও এখানে যে সেটিং এ আছি, আমি প্রায় 10 বছর এখানে প্র্যাকটিস করতেছি, 10 বছর বেশি। এখানে আমি ডিস্ট্রিক্ট হসপিটাল কাজ করি। এখানে ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে একটা ইউনিট আছে, সাইকিয়াট্রিক ইউনিট। সেখানে আমাকে মাঝে মাঝে যেতে হয়, আমি রোগী দেখি ওখানে, আউট পেশেন্ট গুলাকে দেখি আর কি। তো যে বিষয়টা আমরা দেখি, সাধারণত এখানে কিন্তু খুব ভায়োলেন্ট পেশেন্ট আসে না। ভায়োলেন্ট পেশেন্ট যেটা আসে খুবই কম। আসলে তারা ভায়োলেন্ট না, আমি যেটা বলতেছিলাম, আসলে তারা ভায়োলেন্ট না, খুব বেশি ভায়োলেন্ট না। তারা হয়তো এজিটেশনে থাকে বা ইরিটেশনের মধ্যে থাকে, অ্যারাউজালের মধ্যে থাকে, তারা কিন্তু ক্ষতিকর না। এখন বিষয়টা হলো আমরা কিভাবে তাদেরকে ম্যানেজ করব। যদি আমরা ঠিকভাবে তাদেরকে ম্যানেজ করতে না পারি, তখন কিন্তু তারা ভায়োলেন্ট হয় বা হিংস্র হয়। আর আমি আরেকটা প্রশ্ন আসি, আপনি যেটা বলতেছিলেন যে এখানে কিভাবে ম্যানেজ করা হয়। সাধারণত আমি খুব দেখা হয় না যে তারা কিভাবে ম্যানেজ করে। যখন আমি সাইকিয়াট্রিক ইউনিটে যাই, তাদেরকে দেখি 2-1টা পেশেন্ট যখন তারা একটু কোপারেট করে না বা অ্যাগ্রেসিভ বলা যেতে পারে বা কিছুটা ভায়োলেন্ট হয়ে যায়, তাদেরকে যেটা বলে, একটা ইংলিশ শব্দ আছে, টার্ম আছে, যেটা বলে যে রেস্ট্রেইন পলিসি। রুগীকে রেস্ট্রেইন করা হয়। স্যাররা আরো ভালো জানবেন আর কি বিষয়টা, ওনারা আরো বিস্তারিত বলবেন। দুইভাবে রেস্ট্রেইন করা হয়, একটা হচ্ছে একটা কেমিক্যালের মাধ্যমে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ফিজিক্যাল ম্যানেজমেন্ট। তো এখানে যদি কেউ একটু ভায়োলেন্ট হয়েও যায়, তাদেরকে যদি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করতে, তাদেরকে কিন্তু রেস্ট্রেইন করতে, ফিজিক্যালি রেস্ট্রেইন করতে হয়। ফিজিক্যালি রেস্ট্রেইন করতে গেলে যেটা হয়, এখানে যেটা করে, এখানে একজন সাইকিয়াট্রিক নার্স থাকে যে ওয়েল ট্রেন্ড মেন্টাল হেলথ সম্পর্কে, এবং থাকবে একজন মেন্টাল হেলথ অ্যাটেন্ডেন্ট। আমি বাংলা হয়তো করতে পারতেছি না, ইংলিশ টার্মগুলো ইউজ করতেছি। যারা মানসিক রোগীদেরকে অ্যাটেন্ড করবে আর কি, দেখাভাল করবে, তাদেরকে মেন্টাল হেলথ অ্যাটেন্ডেন্ট বলা হয়। একজন সিকিউরিটি অফিসার থাকবে, এমনি সিকিউরিটি অফিসার, কিন্তু তার কিন্তু ট্রেনিং থাকে। একজন হয়তো ডাক্তার থাকবে, যে হয়তো মেডিকেশন দিয়ে বা কোনো সেডেটিভ দিয়ে রোগীটাকে শান্ত করবে। তো আমি যে বিষয়টা এখানে বলতে চাই, এখানে সবাই ট্রেন্ড এবং ওয়েল ট্রেন্ড। হয়তো যে কাজটা এখানে করে, রুগীকে সেডেটিভ দেওয়ার পর বা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের পরে, কেমিক্যাল ম্যানেজমেন্টের পরে রুগীটাকে ইন্টেন্সিভ অবজারভেশনে রাখবে। এবং তারা এই বিষয়ে, বিশেষ করে সাইকিয়াট্রিক নার্স থাকবে, আরো জেনারেল নার্সরা থাকবে, তারা রুগীটাকে অবজার্ভ করবে যে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা। আসলে এইভাবে এখানে ম্যানেজ করাই। আমি যেটা বলবো যে এই বোতসোয়ানাতে সাইকিয়াট্রিক পেশেন্ট যদি কোনো কারণে ভায়োলেন্ট হয়, তাদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে তারা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ইউজ করে, এবং খুবই ওয়েল ট্রেন্ড পিপল, তারা কিন্তু এই মানসিক রোগীটাকে বা ভায়োলেন্ট রোগীটাকে তারা হ্যান্ডেল করে। এবং তারা যে কাজটা করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে যখন তারা এই রোগীটাকে ম্যানেজ করতেছে, রোগীটা যেন কোনো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হলো
রোগীটার কোনো যেন মানহানি বা অমর্যাদাকর কিছু না করা হয়, এই বিষয়গুলো তারা খেয়াল রাখে। ধন্যবাদ নুরুল সাদ ভাই, আমি মনে হয় আপনার সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি আর কি। যদি আপনার আরো ক্লারিফিকেশন থাকে আপনি করতে পারেন। থ্যাংক ইউ। আমরা আবার আপনার কাছে আসবো। এ পর্যায়ে আমরা জুয়েল স্যারের কাছে যেতে চাই। তার আগে একটু বলে রাখতে চাই, আজকে আমাদের প্রোগ্রামটা যে অনলাইনে চলছে এটার শেয়ার অনেক বেশি এবং দর্শকরাও অনেক বেশি এখানে এসেছেন এবং আমাদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা সবসময় 1 ঘন্টা সময় নিয়ে প্রোগ্রামটা করি, কিন্তু আজকে যদি আমাদের আলোচক বৃন্দ, যদি আমাদের বিশেষজ্ঞরা একটু বেশি সময় দিতে চান, আমরা একটু বেশি সময় নিতে চাই। জুয়েল স্যার, আলীজাহান স্যার, আপনাদের যদি একটু বেশি সময় দেন, কারণ আমাদের দর্শক যারা আছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওনারা আনছেন, তো আমরা একটু বেশি সময় দিব যদি আপনাদের অনুমতি থাকে। এ পর্যায়ে আমরা একটু চলে যেতে চাই জুয়েল স্যারের কাছে। স্যার তো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে প্র্যাকটিস করেছেন এবং দেখেছেন, বিশেষ করে বাংলাদেশেও দেখেছেন, মিডল ইস্টে, সৌদি আরব, মালয়েশিয়া এই জায়গাগুলোতে কাজ করেছেন, অন্যান্য দেশেও বিভিন্ন সময়ে আপনি গিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের যে সাইকিয়াট্রিক প্র্যাকটিস, মেন্টাল হেলথের ক্ষেত্রে যে প্র্যাকটিসটা যেভাবে চলছে এবং অন্যান্য দেশে যেভাবে চলছে, কি একই ধারায় কি প্র্যাকটিসটা চলে নাকি মেজর কোনো ডিফারেন্স আছে? বিশেষ করে ভায়োলেন্ট পেশেন্টের কথা তো আমরা আমাদের মূল বিষয় আছে, কিন্তু বেসিক যে সাইকিয়াট্রিক পেশেন্ট মানে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের দিক দিয়ে আসলে সব জায়গায় একই ধরনের নাকি ভিন্ন ভিন্ন সেটিং এ পেশেন্টকে ডিল করা হয়, ট্রিটমেন্ট করা হয়? জুয়েল স্যার। ধন্যবাদ নুরুল সাদাত। আমার মনে হয় যে প্রত্যেক দেশের নিজস্ব যে ওই পরিবেশ এবং প্রতিবেশ এবং আর্থসামাজিক পরিবেশ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ওই প্রাইভেট প্র্যাকটিস কিংবা আমাদের হসপিটাল প্র্যাকটিসটাও করতে হয়। কারণ হচ্ছে আমরা যদি এশিয়ার এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা চিন্তা করি, তাহলে আমরা আমাদের এখানে অ্যাডিকুয়েট কিন্তু ইনভেস্টিগেশনের যে ফ্যাসিলিটি, এটা আমাদের কিন্তু নেই। আমরা হুট করে একটা রোগীকে কিন্তু অনেকগুলো ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা লিখে দিতে পারবো না। আমরা একটা রোগীকে হঠাৎ করেই খুব দামি ইনজেকশন আমরা দিতে পারবো না, এবং একটা রোগীর জন্য যে পরিমাণ এই রেস্ট্রেন্ট ওই যে করার যে ট্রেন স্কিল যে পারসনস দরকার, সেটা হুট করে আমরা জোগাড় করতেও পারবো না। এবং এই জন্য দেখা যায় পদ্ধতিগতভাবে অনেক পার্থক্য এই বাইরের দেশগুলোর যে আমাদের দেশে। ইভেন আমরা যদি সাউথ ইস্ট এশিয়াতে আমরা কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে আমরা এখনো পর্যন্ত আসলেই অনেক পিছিয়ে আছি। কারণ আমাকে ঠিক 2008-এর মে মাসে আমি একটা ফেলোশিপের জন্য আমি জাপান গিয়েছিলাম। অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে যে সেখানেও কিন্তু আমাকে এই রেস্ট্রেন্ট সার্কুলেশন, এই দুটো পদ্ধতি বাংলাদেশে কতটুকু কার্যকর আছে, হ্যাঁ, মানে what are the implementation of circulation and restraint among the psychiatric patients in Bangladesh, এটার উপরে আমার স্পষ্ট মনে আসে যে সেই জাপানের শহর মানে সেই সিমব্যাসি শহরে 104তম JSPN যে কনফারেন্স হয়েছিল, মানে জাপানিজ সোসাইটি ফর দ্য ওই সাইকিয়াট্রিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট, সেখানে আমি আই ডেলিভার্ড দ্য স্পিচ। এবং ওই যে আমি বলেছিলাম তখন যে আমাদের পদ্ধতিগুলো এরকম এরকম হয়ে বলেছিলাম, তারা একটু আশ্চর্য হয়েছিল। কারণ হচ্ছে যে আমার ম্যাক্সিমাম পদ্ধতি তখন আমি ফিজিক্যালি বলেছিলাম। কারণ কি, ফার্মাকোলজিক্যাল যে পদ্ধতিগুলো আমাদের দেশে তখন ডায়াজিপাম ছাড়া আসলে ওরকম কিছু ছিল না।
আমাদের দেশে এখনো কিন্তু প্যারেন্টাল পদ্ধতি অর্থাৎ সিরাই যে ওষুধ দেওয়ার যে ওষুধ গুলো চেতনানাশক যেমন ক্লোরোডাইজিপক্সাইড বা এগুলো পাওয়া যায় না। আর র্যাপিড ট্যাঙ্কুলাইজার যেগুলো আমাদের দেশে পটেন্ট ওগুলো পাওয়া এখনো যায় না। আর এই জন্য ফার্মাকোলজিক্যাল যে পদ্ধতি এটার জন্য আরো যে ওষুধগুলো আছে, যেটা আমি সৌদি আরবে আমি দেখেছি যে সেখানে রেসপিরিডন থেকে শুরু করে ওলানজাপিন ইনজেকশন আমি দিয়েছি। এখন ওখানে যেটা সম্ভব এটা তো আমি বাংলাদেশে কল্পনা করতে পারি না। কারণ হচ্ছে ওখানে যারা আসে সবাইকে আমি যাই লিখে দিই, they are bound to provide all the drugs. কারণ হচ্ছে যে ফার্মাসিস্ট they are ready to provide all the drugs, কারণ হচ্ছে যে everything is bared by the government. এখন আমি তো এখানে এটা পারছি না আসলে। তো এটা গভর্নমেন্ট হসপিটালের ব্যাপার গেল। আর প্রাইভেটেও কিন্তু আমাকে আর্থসামাজিক পরিবেশের উপর ভিত্তি করে আমাকে লিখতে হচ্ছে। এবং আমি যতটুকু জানি আমাদের রেসপিরিডনের ইনজেকশন বাংলাদেশ পাওয়া যায়, সেটা সর্বনিম্ন যে কোম্পানিটা নিয়ে আসে তারা 9 থেকে 9,500 টাকার নিচে দিতে পারে না, আর সর্বোচ্চ 12 থেকে 12,500 টাকা নেয় দুটো কোম্পানি নিয়ে আসে। কিন্তু আমি সেই সময় ওখানে ফ্রি দিয়েছি, আমার মনে আছে সৌদি আরবে ফ্রি দিয়েছি। এবং ওলানজাপিন ইনজেকশন যেটা, সেটাও ওখানে তখন ওই ফ্রি দেওয়া হতো। তারপর আমার মনে আছে 2009-এ এফডিএ অর্থাৎ এফডিএ এটাকে আবার উইথড্র করে নেয়। এটা নাকি গ্লুটিয়াল মাসেলে কি একটু সমস্যা হচ্ছিল, অর্থাৎ দেখা যাচ্ছিল যে পরবর্তীতে ইনফ্লামেশন হচ্ছিল, ফিস্টুলা হচ্ছিল, এই জন্য উইথড্র করে নেয়। এখন আবার এটা রেকটিফাইড হয়ে বাজারে এসছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো আসে নাই। এই জন্য এই যে আমাদের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কিন্তু আমাদের রয়েই গেছে। এবং আমি কিন্তু সেই 2008-এ জাপানে কিন্তু আমি শুধু ফিজিক্যাল রেস্ট্রেইন ছাড়া আর কেমিক্যাল রেস্ট্রেইনের ব্যাপারে আমি শুধু কিছুই বলতে পারি নাই, কারণ আমাদের সেরকম কিছু ছিল না। এবং ফিজিক্যাল রেস্ট্রেইনের একটা সবচেয়ে বড় যেটা আমাদের প্যাথেটিক যে আমাদের দেশে, সেটা হচ্ছে ফিজিক্যাল রেস্ট্রেইন মানেই ধরে নেওয়া হয় যে হয়তো এনচেইন করা, ইভেন লোহার শিকল বা খুব শক্ত কিছু দড়ি, রোপ টোপ এগুলো দিয়ে বেঁধে রাখা। এবং আমাদের দেশে এগুলো অনেক সময় সিনেমা টিভি ড্রামাতে দেখি এগুলোকে অনেক সময় মানে আমাদের মানে ইনডিরেক্টলি বা অপরোক্ষভাবে প্রচারণার মাধ্যমেও এটা মানে হয়তো এটা একটা কারণ হতে পারে যে মানুষজন এটাই মনে করে। কিন্তু ফিজিক্যাল রেস্ট্রেইন কিন্তু এটা না। ফিজিক্যাল রেস্ট্রেইন হচ্ছে যে আমরা তাকে প্রথমে কৌশলে চেষ্টা করব। আমরা কিন্তু অনেক ভালো, আমার অভিজ্ঞতা আছে মিডল ইস্টে, আমরা বেশ কিছু ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে দেখেছি, জাপানে দেখেছি খুব ভালো ট্রেইনড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, তারা অত্যন্ত সুন্দর ব্যবহারের মাধ্যমে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দিয়ে, তারা অ্যাটেনশনটাকে ভায়োলেন্ট অ্যাটেনশনকে এমন এত প্রম্পটলি ডাইভার্ট করে দিয়ে তাকে তার ভায়োলেন্সটাকে ঠিক অপোজিট অর্থাৎ একটা প্লেজারেবল একটা অ্যাক্টিভিটির দিকে নিয়ে চলে যায়। এই সিস্টেম গুলো কিন্তু আসলে আমাদের দেশে এখনো আমরা ওইভাবে পালন করতে পারি না, কারণ আমাদের ট্রেন্ড ওই ওয়ার্কার কিন্তু আমরা তৈরি করতে পারিনি বা স্কিলড ওয়ার্কার তৈরি করতে পারি নাই। এই জন্যই দেখা যাচ্ছে যে হয়তো যখন কোনো ক্লিনিকে বা কোনো হসপিটালে কোনো রোগী যাচ্ছে এবং তখন আমরা হয়তো মনে করছি যে এই সেকুলেশন করবো, আর সেকুলেশনের পরেও যদি না হয় রেস্ট্রেন্ট মানেই হলো আর 10 জন মিলে ওকে ধরো, চাপিয়ে ধরো, ওর উপর লাফিয়ে পড়ো, অনেকটা রেসলিং এর মতো, বক্সিং এর মতো এরকম মনে করছি। এবং এই ধারণা থেকে আমি মনে করি যে খুব হয়তো দ্রুত ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আমাদের হয়তো নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে, হোম মিনিস্ট্রি থেকে শুরু করে, আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে শুরু করে সবাই মিলে একটা লায়োজন মিটিং করবে এবং এই বিষয়গুলো নিয়ে তারা এখন ভাববে যে ট্রেন্ড ওয়ার্কার ছাড়া কোনো ক্লিনিক যাতে না মানে চলে, এবং বিশেষ করে ট্রেন্ড রেস্টুরেন্ট ওয়ার্কার ছাড়া যেন কোনো রকম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কিংবা কোনো রকম ভায়োলেন্ট রোগী রাখার কেন্দ্রগুলো যেন আমরা একেবারে লাইসেন্সহীন কোনো
এই ক্লিনিক যেন মানে প্রতিষ্ঠিত না হয়, এই ব্যাপারগুলো বিশেষ করে এই রিসেন্ট ঘটনা, এটা আমি দেখলাম একজন জানতে চেয়েছে আমার, আমি ওই নিচে মেসেজে দেখলাম এই রিসেন্ট টার্মোয়েলের পরে আমি মনে করি যে নতুন ভাবে এটা অবশ্যই এটার ব্যাপারে হয়তো আরো কিছু মানে ক্লজ, নতুন কোন ক্লজ হয়তো যুক্ত হবে এবং যুক্ত হয়ে দেখা যাবে যে এই ব্যাপারে একটা নতুন ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা মানে তৈরি হবে, যাতে এরকম কোনো ঘটনা ইনশাল্লাহ ভবিষ্যতে না ঘটে। সেই সাথে আমি খুবই মানে আমি আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, যে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে খুবই লজ্জিত যে আমাদের মানে আমরা যে এতটুকু আগিয়ে নিয়েছিলাম বাংলাদেশের মানে মনোরোগ ব্যবস্থাকে, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যটাকে, এই একটি ঘটনা সারা বাংলাদেশের ন্যাশনাল সিনারিওকে এতটা পাল্টে দেবে, মানে আমরা আমাদের কল্পনার বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু ঘটনা তো ঘটনা যখন ঘটেই যায় তখন আর কিছু করার থাকে না। আমরা অত্যন্ত দুঃখিত, এবং বিশেষ করে আনিসুল করিম শিপনের বিধি মানে আত্মার মাগফিরাত কামনা করি, এবং তার ভাই বোন মা বাপ সবার প্রতি আমাদের সান্ত্বনা রইল। আমি মনে করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে আর এরকম কোনো মেধাবী কোনো কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ কারো ক্ষেত্রেই এরকম কোনো ঘটনা ঘটবে না, কারো ক্ষেত্রেই এটা কাম্য নয়। এবং র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন যদি নাও হয়, অন্তত ফিজিক্যাল রেস্ট্রেনের ব্যাপারে অবশ্যই বেশ কিছু নীতিমালা খুব অচিরেই আমি মনে করি বাংলাদেশে গ্রহণ করা হবে। আরেকটা ব্যাপার, ওখানে সিভিলি সাদেক বলছিল যে রেস্ট্রেন মূলত এই ফিজিক্যাল আর কেমিক্যাল বা ফার্মাকোলজিক্যাল, আসলে ব্যাপারটা তা না। রেস্ট্রেন আরো সফিস্টিকেটেড রেস্ট্রেন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল। এটা মিডল ইস্টে কিন্তু এরকম আছে, সেটা হচ্ছে যে কখনো যদি কোনো খুব উচ্চ মার্গীয় কেউ দেখা যায় যে এমন কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নিতে হয়, তখন তাকে আমরা র্যাপিড ট্রাঙ্কুলাইজ করে যদি আমরা রেখে দিই, তাহলে হবে কি তার কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে না, এবং তার অনেক সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, তার সিগনেচারও আমরা পাবো না। তখন অনেক সময় তাকে কোনো একটা হয়তো আইল্যান্ডে নিয়ে রাখা হয়, যেটাকে ওরা বলে অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টাল মূলত রেস্ট্রেন বলে, মানে এটা সার্কুলেশন থেকে একটু আলাদা ওটা ওরা বলে। তো এটাও একটা পদ্ধতি। এই জন্য অনেক সময় রেস্ট্রেনটাকে তিনটা পদ্ধতি বলা হয়, যেটা হলো ফিজিক্যাল, কেমিক্যাল এবং এনভায়রনমেন্টাল। তো মোটামুটি আমি যেটা মনে করি যে এই বাংলাদেশের সাথে অন্যান্য দেশের এই পার্থক্য। ধন্যবাদ নুরুল সাদকে, এবং ধন্যবাদ প্রশ্নকর্তা মিস্টার বেলাল হোসেন এবং জিয়াউল হক সবাইকে যারা প্রশ্ন করেছিলেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি প্রশ্নগুলো করার আগেই স্যার উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। তারপরেও কি বাংলাদেশের প্রোটোকল, বাংলাদেশে কিভাবে প্রোটোকলটা মেনটেন করা হয়, এই জায়গাটা কি আর একটু কিছু বলবেন স্যার? আপনি মেনলি কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া এবং জাপান এগুলো বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে কি আর কিছু যোগ করবেন? বাংলাদেশের প্রোটোকলের ব্যাপারে আমি I've noticed that question. Actually, I'm not interested to disclose everything of my own country. I feel shy from my inner heart. কারণ আমার নিজের দেশ, তো after all it's my own country. এখন একটা নিজের দেশের ব্যাপারে আর কত বলা যায়? এক আনিসুল করিম শিপনের ঘটনাই তো সব বলে দেয়। একটা ঘটনাই সব বলে দেয় যে মূলত কি কতটুকু আগাতে পেরেছি, তাই না? এখন এই জন্য আমি তারপরও বলবো যে আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড পদ্ধতি আমরা পালন করি, কিন্তু এগুলো মূলত টার্সিয়ারি হসপিটালগুলোতে যেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে সেখানে ট্রেন্ড কিছু ওয়ার্ড বয় আমরা রাখি, ট্রেন্ড ওয়ার্ড বয় রাখি, এবং মেন্টাল ইনস্টিটিউটেও তো থাকার কথা। এবং যদিও আনিসুল করিমের পরিবার হয়তো সেখান থেকে চলে গিয়েছিলেন, সেটা তাদের
একটা কিছু করোনা প্লাস কোভিড এর আশঙ্কা প্লাস অন্যান্য নোংরা এই জিনিসগুলো বলছিলেন, কিংবা অন্যান্য আরো কিছু বিষয় তারা তাদের পছন্দ হয়নি, কিংবা হয়তো ব্রোকারের বিষয় জড়িত থাকতে পারে, সেটা অন্য বিষয়, আমি ওগুলোতে যাচ্ছি না। কিন্তু আমরা মনে করি যে আমাদের এই টার্সিয়ারি লেভেলের যে হসপিটালগুলো আছে এগুলোতে কিছুটা ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট আমরা রাখার চেষ্টা করি, এবং আমরা আমাদের আছে, একবারে নাই তা না। কিন্তু প্রাইভেটে আমরা অনেক দূর আগিয়েছি। প্রাইভেটের মধ্যে আমাদের বেশ কিছু ক্লিনিক আছে, এগুলো এগুলো একটু স্বীকার করে নিতে হয় যে এগুলো মানে অভিজাত এলাকায়, মূলত অভিজাত এলাকায় বেশ কিছু ক্লিনিক আছে, সেগুলো ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা এগুলোর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, এই এলাকাগুলোতে কিছু ক্লিনিক আছে, এই যে ক্লিনিকগুলোতে অত্যন্ত ট্রেন্ড এই ধরনের সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক স্টাফ নার্স এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একটা সমন্বিত টিম, এবং একবারে ভায়োলেন্ট প্যাসেঞ্জার রেস্ট্রেন্ট কন্ট্রোলার, যে অ্যাটেন্ডেন্ট, এগুলো রাখা হয়, এবং তারা কৌশলে যেভাবে হোক তারা নন টাচ টেকনিকে কাজ করে। এবং এমনও হয়েছে যে এই ক্লিনিকগুলোতে এমনও হয়েছে যে এই তাদেরকে রেস্ট্রেন্ট এবং সার্কুলেশন করতে যে আমাদের টিমের মেম্বাররা উন্ডেড হয়েছে, কিন্তু প্যাসেন্টের গায়ে কিছু মানে আচরটা পর্যন্ত আমরা ফেলতে দেই নাই, এরকম হয়েছে। এবং এটাই আমাদের অভিজ্ঞতা। এটা প্রাইভেটই এটা বেশি মেনটেন করা হচ্ছে। এটা ফরচুনেটলি যদি এটা ওই ইয়েতে আমাদের টার্সিয়ারি হসপিটালগুলিতেও মেনটেন করা হতো তাহলে হয়তো ওখানে চিকিৎসার মান আরো বেড়ে যেত। আমাদের প্রোটোকলটা এখন পর্যন্ত এই ফিজিক্যাল রেস্ট্রেনেই সীমাবদ্ধ। আর ফার্মাকোলজিক্যালে আমরা মেইনলি বেনজোডাইজিপিন গ্রুপ, যেটাকে এখন পত্রপত্রিকায় চেতনানাশক বলে অনেকটা বলা হচ্ছে। আসলে চেতনানাশক ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে যে ভায়োলেন্স কমানোর জন্য, অ্যারোগেন্সি কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। সেটা অ্যান্টিসাইকোটিক আকারে অনেক সময় হ্যালোপেরিডলও দিয়ে থাকি, আবার আবার আমরা ডায়াজিপাম কিংবা ক্লোনাজিপাম এই ওষুধগুলো আমরা আইএম বা আইভি দিয়ে থাকি। তখন একটু অবশ্যই ধরাধরি করে দিতে হয়, এবং এগুলো দিলে সাধারণত উইদিন 30 মিনিটস থেকে উইদিন 1 আওয়ার পেশেন্ট কিছুটা যখন ড্রাউজি ভাব চলে আসে। আমরা জানি যে এখানে এই সময় ডোপামিনের যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে বিশেষ রাসায়নিক পদার্থের যে অ্যাক্টিভিটি, এটা প্রচন্ড আকারে বেড়ে যায়। এই জন্য একজন মানুষ sometimes he or she could express or disclose a power of 10 women or 10 men, 10 জনের সমান ক্ষমতা শো করতে পারে। এতটা শক্তিশালী মানে হয়ে যায়। আপনাদেরও তো মানে মনে হচ্ছে যে একজনকে কেন এতজন মানে ধরে ই করতে হয়। আসলে কি ওই সময়টাতে কি করতে হয়, ওই কৌশলে মানে এই কাজগুলো করতে হয়, ধরে করতে হয় না, কৌশলে করতে হয়। এই জন্য কৌশলে করলে তখন কিন্তু তার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, আর মাইন্ড ডাইভার্ট হলে আর এত মানুষ লাগে না, 2-1 জনের মাধ্যমেই এই একটা ইনজেকশন দিয়ে তাকে ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়। তো আমরা এই পদ্ধতিগুলো এখন বাংলাদেশে করছি, কিন্তু আমাদের স্বল্পতা আছে। আমি আগেও বললাম আমাদের বেশ কিছু ট্যাবলেট এখনো ইনজেকশন আকারে পাওয়া যাচ্ছে না, এবং পেলেও সেটা অত্যন্ত এক্সপেন্সিভ, আমরা ওগুলো দিতে পারি না। এই জন্য আমাদের কিছু স্বল্পতা এখনো রয়ে গেছে। আর নীতিমালা বা প্রোটোকল যেটা, সেটা আসলে অলরেডি কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় নীতিমালা প্রোটোকলটা আমরা বোধহয় খুব শীঘ্রই পেয়ে যাব। আপনাদের কোনো একটা ইনসিডেন্ট না ঘটে, সাধারণত ওইরকম হয় না। তবে মেন্টাল হেলথ অ্যাক্ট 2018 হয়েছে, ওইটা হয়েছে। এখন এই ব্যাপারে মনে হয় আরেকটু নীতিমালা নতুন ভাবে একটা প্রণীত হবে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসলে যে প্রশ্নটি ছিল, আমার মনে হয় যে সাধারণ সব মানুষের কাছে আপনি খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে একজন সাইকিয়াট্রিক ক্লিনিকে বা সাইকিয়াট্রিক হসপিটালে যখন ভায়োলেন্ট কোনো পেশেন্ট আসে, বিশেষ করে হ্যালুসিনেশন বা ডেলিউশন নিয়ে, বিশেষ করে সিজোফ্রেনিক যে পেশেন্ট গুলো আসে, যারা ভায়োলেন্ট থাকে, তাদেরকে ম্যানেজ করার জন্য যে একদম মানে প্র্যাকটিক্যালি কি হয় আপনি খুবই স্পষ্টভাবে বলেছেন। থ্যাংক ইউ স্যার আপনাকে।
জিয়াউল হক স্যারকেও থ্যাংক ইউ যে আপনি প্রশ্নটা আমাদের সামনে এনে আলোচনার দ্বারটা উন্মুক্ত করেছেন। এখন আমি আবার আলী জাহান স্যারের কাছে যেতে চাই। স্যার আছেন ইউকে থেকেই আপনি আমাদেরকে বলবেন যে কোনো অ্যাগ্রেসিভ বা অ্যাগ্রেশন নিয়ে যে পেশেন্ট গুলো আসে, এই পেশেন্টদের কি একই সেটিং এ মানে অন্যান্য সাইকিয়াট্রিক পেশেন্ট যারা আছে তারা যে ধরনের সার্ভিসের মাধ্যমে তারা সেবা পাচ্ছে, একজন অ্যাগ্রেসিভ পেশেন্টও কি সেই একই ধরনের সেবা পায়, নাকি এটার জন্য আলাদা কোনো সেটিংস ইউকে বা ইউএসএ বা বিভিন্ন মানে বিশ্বব্যাপী কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে তার আগে শুনছিলাম প্রফেসর কবির জুয়েলের বক্তব্য, বাংলাদেশে ভায়োলেন্ট পেশেন্ট কিভাবে ম্যানেজ করা হচ্ছে। আমি এ ব্যাপারে একটু অ্যাড করব, তার আগে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। তো আমাদের এখানে ইউকেতে সাইকিয়াট্রিক সেটিং আপনার ক্লিয়ার কাট, কোন রোগী কোথায় যাবে, কোন সেটিং এ যাবে এ ব্যাপারে কারো কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টেশন উই ডিসাইড কোথায় যাবে এবং সেখানেই যাবে। সো আমি কাজ করি একটা রিহ্যাব সেটিং এ। সেটিংটাকে যদি আমি ভাগ একটা এক্সাম্পল দিয়ে দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। ধরেন যে একজন অ্যাকিউটলি সাইকোটিক পেশেন্ট, যেগুলো আপনার ডেলিউশন হ্যালুসিনেশন আছে। সো এই রোগীকে আপনার খুবই ডিস্টার্ব মনে হচ্ছে, ওষুধ টষুধ খাচ্ছে না, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে তাকে হাসপাতালে কয়েক সপ্তাহ বা কয়েকদিনের জন্য আনি, ওষুধটা যদি আমরা শুরু করে দিতে পারি আবার, তাহলে ইট বি ওকে, উই ক্যান ডিসচার্জ হিম। এই রোগীকে আমরা যে সেটিং এ নিয়ে আসবো সেটা হলো অ্যাকুট সাইকিয়াট্রিক ওয়ার্ড। দেখা গেল এই রোগীটা নট অনলি দি সাইকোটিক সিমটমস, ইজ ভায়োলেন্ট এজ ওয়েল। ভায়োলেন্ট হলে হাতে পাশে আশেপাশে যাকে পাচ্ছে আপনার মারতে যাচ্ছে, জিনিসপত্র থ্রো করছে, sometimes they want to take their own life as well. So মনে হলো যে না, একে তো এইভাবে রাখা যাবে না, he needs more restriction। কারণ রোগীতে আমরা একটু সেটিং এ এই রোগী নিয়ে আসলে he will create more troubles and our staff may be injured। তখন আমরা তাকে যে সেটিং এ নিয়ে যাই সেটা বলে পিকিউ, সাইকিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এটা হলো এখান থেকে ওয়ান স্টেপ আপ। তারপরে একটা রোগী হাসপাতাল অনেকদিন আছে আপনার, কিন্তু সে তার সিমটম গুলো কমে আসছে, কিন্তু তাকে আমরা ডিসচার্জ করতে পারছি না। ডিসচার্জ যদি করি তাহলে সব ওষুধ বন্ধ করে দেবে, অথবা সে ড্রাগ নেওয়া শুরু করবে, এগুলো নিলে তার আবার রিল্যাপস হবে। বাট এট দ্য সেম টাইম তার অ্যাকিউট সিমটমস করে চলে গেছে। এই রোগীগুলোকে আমরা তখন কি করি, আমরা রিহ্যাব হসপিটাল, সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটি হসপিটাল যেখানে আমি কাজ করি, এখানে এই রোগীগুলো আসে এবং এখানে আমরা তাদেরকে মোট গড়ে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত রাখি। তারপর আমরা গ্রাজুয়ালি এদেরকে কমিউনিটিতে ইন্টিগ্রেট করি। সো দেন আলটিমেটলি ডিসচার্জ। এই 3 ক্যাটাগরি ছাড়া অবশ্যই আমাদের অন্য সেটিং আছে। যদি বাচ্চারা অসুস্থ হয় আমরা বলি ক্যাম্পসপ্যাড, চাইল্ডস এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ সার্ভিস, ওদেরকে ওইখানে ভর্তি করতে হবে। কোনো মহিলা যদি আপনার প্রেগন্যান্সির সময় বা জাস্ট আফটার বার্থ যদি সাইকোটিক সিমটম ডেভেলপ করে, যেটা আমরা বলি পোস্টনেটাল সাইকোসিস, তাদের মাদার এন্ড বেবি ইউনিট, স্পেশাল ইউনিট আছে, ওখানে আমরা ওদের পাঠাই। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে ডাক্তার শেরিন পারভিন। আমার মনে হয় তাকে আমরা স্বাগত জানাই। নুরুল সাদাত কে আছেন? ডাক্তার শেরিন পারভিন, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। তাহলে আমি কন্টিনিউ করি। মনে হয় নুরুল সাদাত মিউট এখন। আমাদের সাথে কথা বলছে এখন ডাক্তার আলী জাহান, উনি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, উনি ফ্রম ইউকে। তো মিস্টার নুরুল সাদাত এসছেন, উনি পরে আপনাকে ইন্ট্রোডিউস করে দিবেন। আমার মনে হয় ডক্টর আলী জাহান কন্টিনিউ করুন। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, তো সেটিং এর কথা বলছিলাম, এর বাইরে আমাদের আরেকটা গ্রুপ সেটিং আছে যেটাকে আমরা বলি ফরেনসিক পেশেন্ট, যে পেশেন্ট গুলো ভায়োলেন্ট কোর্ট কর্তৃক কনভিক্টেড। তো এদেরকে আমরা অ্যাকর্ডিং টু রিস্ক ক্যাটাগরি, লো সিকিউর, মিডিয়াম সিকিউর এবং হাই সিকিউর ইউনিট আছে, ওদেরকে ওইখানে রাখা হয়। তো এই বক্তব্য থেকে যেটা আপনারা স্পষ্ট মানে বুঝতে পারলেন সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য রিস্ক, অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টেশন, আমরা আপনার তাদেরকে বিভিন্ন সেটিং এ
ভর্তি করাচ্ছে, এখানে কিন্তু একই সেটিং এ আমরা ভর্তি করাচ্ছেন। এক। আর 2 নম্বর হলো আপনি যেটা জুয়েল বলছিলেন, ভায়োলেন্ট পেশেন্ট ম্যানেজ করার ব্যাপারটা কোনো পলিসি আছে কিনা বা কি হচ্ছে। তো আমাদের এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে একটা হলো বিহেভিয়ার ম্যানেজমেন্ট আর একটা হলো আপনার ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। একটা রোগী যে কোনো সময় ভায়োলেন্ট হতে পারে, আবার ভায়োলেন্ট রোগী ভায়োলেন্ট হিসেবে আসতে পারে। তো ভায়োলেন্সকে ফিজিক্যালি বা এনভায়রনমেন্টালি আমরা হ্যান্ডেল করার জন্য যে ট্রেনিং আমাদেরকে করতে হয় বা সবার জন্য ম্যান্ডেটরি, সেটাকে বলে মাপা ট্রেনিং, ম্যানেজমেন্ট অফ অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট। এই যে মাপা ট্রেনিং, কিভাবে ধরতে হবে, কিভাবে শোয়াতে হবে, কিভাবে কোনো হার্ম থেকে সেভ করতে হবে, the same time we wait for the doctor. So এই মাপা ট্রেনিং সবার জন্য কম্পালসারি যারা মেন্টাল হেলথ সার্ভিসে জড়িত আছেন। আর 2 নম্বর যে জিনিসটা হলো সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন পলিসি। সো র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন একটা নির্দিষ্ট করে এখানে কোন ওষুধ দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, ওষুধ দিলে ফার্স্টে কি, সেকেন্ডে কি, থার্ডে কি, ওষুধ দেওয়ার আগে কোন কোন ব্যাপারগুলো আমাদের মনিটর করতে হবে, ওষুধ দেওয়ার পর কোন কোন ব্যাপার মনিটর করতে হবে, ক্লিয়ারলি সেগুলো উল্লেখ করা আছে এবং উই হ্যাভ টু ফলো দিস, উই ডু ফলো দিস। এখন আমি জানি না এটা ইমপ্লিমেন্ট করা বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব ডিফিকাল্ট কিনা। যদি আপনি অনলাইনে যান, র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন পলিসি ইন দ্য ইউকে যদি ক্লিক করেন, ওদের পলিসি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে, নির্দিষ্ট কিছু ওষুধ কিভাবে ইউজ করতে হবে না করতে হবে। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমরা যারা ইউকেতে কাজ করি সেটা হচ্ছে আমাদের 2টা প্রফেশনাল বডি আছে। একটা বডি হলো জেনারেল মেডিকেল কাউন্সিল, যারা ডাক্তারদেরকে রেগুলেট করে এজ এ ডক্টর আমি কি করতে পারবো না করতে পারবো তার কারণে, এবং আমরা তাদের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলি। এর বাইরে যেহেতু আমি সাইকিয়াট্রিস্ট, সেটা সাইকিয়াট্রিস্টের সাইকিয়াট্রিক কাজগুলোকে মনিটর করার জন্য একটা বডি আছে, সেটা হচ্ছে আপনার রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট। তো আমি এখন রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রি আমাদেরকে ডিকটেট করবে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া হলে কোন চিকিৎসা আসবে, ভায়োলেন্স হলে কোন চিকিৎসা আসবে, ডিপ্রেশন হলে কোন চিকিৎসা হবে, কিভাবে দিতে হবে, হোয়াটস দ্য লেটেস্ট অন রিসার্চ ফাইন্ডিং। এই জিনিসগুলো আসে আমাদের রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট থেকে। আমি যতদূর জানি বাংলাদেশে 2টা বডি এই ধরনের সিমিলার বডি আছে। একটা হচ্ছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, যাদের কাজ হলো যে ডাক্তারদের রেগুলেট করা, আর আরেকটা আছে বাংলা অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট। আমার মনে হয় যদি পলিসি ডেভেলপ করতে হয়, সো ইট হ্যাজ টু কাম ফ্রম বাংলা অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট। তাদেরকে এটা পলিসি ডেভেলপ করতে হবে, এবং if they want to get help they can get it from anywhere, from the UK, from USA or from anywhere. So এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত সবার কাছে অ্যাভেলেবল হচ্ছে, তাহলে এটা না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এটা এনফোর্স করতে পারবেন না। এক। আর আমাকে একজন একটা প্রশ্ন করে আরেক সাইকিয়াট্রিস্ট, যে আমরা যদি আমাদের নিজস্ব ট্রিটমেন্ট বলি, নিজস্ব ট্রিটমেন্ট তার সমস্যা, নিজস্ব ট্রিটমেন্ট মহা সমস্যা আছে। আপনি যদি আপনার পার্সোনাল র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন দেন এবং সেই রোগী যদি মারা যায় বা কিছু ঘটে, এই জন্য কিন্তু আপনি সোললি রেসপন্সিবল, আপনাকে এটা জবাবদিহি করতে হবে। কিন্তু আপনার সেই পলিসি যদি আপনার প্রফেশনাল বডি থেকে আসে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রিস্ট যদি একটা পলিসি দেয় বলে দিস ইজ হাউ ইউ শুড ম্যানেজ, এবং সেখানে যদি একটা রোগীর কিছু ঘটে, আপনি বলে পলিসি তো আমি করিনি, পলিসি তো আমাদের প্রফেশনাল বডি সিনিয়র ডাক্তার তারা করেন, আই হ্যাভ জাস্ট ফলোড ইট, তাহলে আপনার উপর কিন্তু চাপটা কমে আসবে। আর ব্যক্তিগতভাবে আপনি যখন যাবেন, ইউ আর মোর এট রিস্ক। আর রিস্কে যখন আপনি যাবেন, যেটা ঘটেছে এই ধরনের ঘটনা আবার ঘটার সম্ভাবনা প্রচুর। তো আমার মনে হয় যে আমি ওই কথাতে ঘুরে যাব প্রফেসর জুয়েল কবিরে, আসলে পলিসিটা ডেভেলপ করা খুবই প্রয়োজন, এবং ওয়ান্স ইট ডেভেলপ তখন তারা বলবে যে সাইকিয়াট্রিক হসপিটাল আছে যারা সবাই এটা ফলো করতে হবে। ইফ দে ডোন্ট ফলো, ইফ থিংস গো রং, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, দেয়ার লায়াবিলিটি, দে হ্যাভ টু বি প্রসিকিউটেড ফর দিস। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আমরা শুরু করেছিলাম ম্যানেজমেন্ট অফ ভায়োলেন্ট বিহেভিয়ার বাংলাদেশ ভার্সেস গ্লোবাল কনসেপ্ট।
তো আমাদের সম্মানিত একজন অতিথি আছেন আলোচনার জন্য, আমাদের সাথে এখন যোগ দিয়েছেন ইউএসএ থেকে ডাক্তার শিরিন পারভিন, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, পিটসবার্গ মেন্টাল হসপিটাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সরি বলছি, কারণ আপনি যেখানে আছেন আমরা হয়তো রাতে আছি, সন্ধ্যা বা রাত আমাদের এখানে, কিন্তু আপনারা এখানে এখন অনেক ভোর। অলরেডি জুয়েল স্যারও আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন যে ম্যাডামের হয়তো একটু দেরি হতে পারে। তো আপনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো, আমরা যে কথা বলছিলাম যে ভায়োলেন্ট বিহেভিয়ারকে ম্যানেজ করার জন্য ইউএসএ তে আসলে কি ধরনের পলিসি আছে, এবং প্র্যাকটিসের ক্ষেত্রেই আপনারা কিভাবে কোনো ভায়োলেন্ট পেশেন্টকে কিভাবে ম্যানেজ করছেন, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। Thank you for giving me platform to talk about that. So, Shubho Shondha, Assalamu alaikum everybody. So actually, I am in work actually. আসলে টাইমটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আমার জন্য। তবে এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং কথা বলা উচিত। আমি রিসেন্টলি দেখলাম বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, যার জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এখানকার সিস্টেম যেটা, আমি তো এখানে কাজ করছি মোর দেন 10 years ইন ইউএসএ। সো বিভিন্ন সেক্টরে আমি কাজ করেছি। আমি স্টেট হসপিটালে এবং ভেটারান হসপিটালে ফেডারেল জব করেছি এবং রেসিডেন্সি করেছি এখানে। তো সিচুয়েশন এখন যেটা হচ্ছে ভায়োলেন্ট পেশেন্ট, ইট ডিপেন্ডস হোয়াট কাইন্ড অফ ভায়োলেন্ট পেশেন্ট ইট ইজ। অ্যান্ড ডেফিনেটলি প্রথমেই আমরা চেষ্টা করব ভার্বালি কাম ডাউন করতে, এবং প্রত্যেকটা মেন্টাল হসপিটালে আমাদের ইউনিট গুলা, যেটা আমি জানি না বাংলাদেশে আছে কিনা, ইটস ভেরি সিকিউরড এবং লক সিস্টেম, অ্যান্ড দ্য ট্রেন পিপল আর দেয়ার। সোশ্যাল ওয়ার্কার আছে, কিছু স্টাফ আছে যারা জাস্ট ইয়ে করবে, ভায়োলেন্ট পেশেন্টকে ম্যানেজ করবে, যারা হেল্প করবে ধরতে। আর ট্রেন্ড নার্সদের ভূমিকাটা এখানে খুবই খুবই বেশি, এখানে নার্সদের ভূমিকাটা বলেন। তারপরে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট অলসো থাকবে, প্রত্যেকটা হসপিটালে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে। এবং বিশেষ করে যেটা বলবো যে একুইট হসপিটাল গুলাতে প্রত্যেকটাতেই আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকে, এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাথে এদের কানেকশন থাকে। যে কোনো কিছু হলে আমরা তাদেরকে ইনভলভ করি। সো যখন স্টাফরা স্টাফরা করতে পারছে না, তখন আমরা পুলিশকে ইনভলভ করি। তবে আমি যেটা বলছি, ভায়োলেন্ট পেশেন্টের ক্ষেত্রে ইট ডিপেন্ড করে। একুইট সাইকোটিক অর ম্যানিক পেশেন্ট হতে পারে, অথবা ড্রাগ এডিক্টেড হয়ে একুইটলি টক্সিকেটেড হতে পারে। সো ডেফিনেটলি আমরা ট্রাই করব ফার্স্টে ভার্বালি ইন্টারভেনশন করতে, এবং ট্রেন নার্সরা এই কাজটা সবচেয়ে বেশি ভালো করতে পারে। এবং তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব কেমিক্যাল রিস্ট্রেনের মাধ্যমে। এখন কেমিক্যাল রিস্ট্রেনটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা হসপিটালে, ডিফারেন্ট হসপিটালে ডিফারেন্ট টাইপ আছে। যেমন স্টেট হসপিটালের প্রোটোকল একরকম, ফেডারেল জবের প্রোটোকলটা একরকম, প্রাইভেট হসপিটালের প্রোটোকলটা একরকম। বাট when you enter the hospital or you involve this hospital, they will tell you how to do it, and you will get the train for that. So usually আমি দেখেছি এখানে অ্যান্টিসাইকোটিক হ্যালোডল দিচ্ছে, অথবা বেনিড্রিল দিচ্ছে, বেনজোডাইজপিন কম্বিনেশনে 3টা দিচ্ছে। তো এটাতেও যদি কাজ না হয়, দ্য লাস্ট রিসোর্ট ইজ হচ্ছে সেক্লুশন এন্ড রেস্ট্রেইন। অ্যান্ড অর্ডারটা অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছ থেকে আসবে, এবং এটার জন্য ট্রেন স্টাফ থাকতে হবে এবং নার্স থাকতে হবে। অ্যান্ড ডেফিনেটলি ডক্টর এসে দেখবে, তাকে প্রথমে তো কেমিক্যাল রিস্ট্রেন করার চেষ্টা করবে। যদি না হয় তখনই ডাক্তারই একমাত্র এই অর্ডারটা দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। এবং এটারও অনেক কিছু রুল আছে, এবং কোন টাইপের ফিজিক্যাল রেস্ট্রেন আমরা দিতে চাচ্ছি সেটাও ডিপেন্ড করে পেশেন্টের উপরে, জেরিট্রিক পেশেন্ট কিনা, ইয়াং পেশেন্ট কিনা ডিপেন্ড করে। বাট আমরা অলওয়েজ লুক করব যেটা কমফোর্টেবল হবে পেশেন্টের জন্য, যেটা হবে না হার্মফুল পেশেন্টের জন্য। এবং আমরা পেশেন্টকে ট্রিট করতে হবে ডেফিনেটলি রেসপেক্ট দিয়ে এবং কাইন্ডনেস দিয়ে। সো নেভার এভার উই ইউজ দ্য or seclusion for the
discipline of the patient or the, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডামের আপনি কি শুনতে পাচ্ছিলেন? শেষে 10 সেকেন্ড মতো শুনতে পাইনি। যেটা আমি বলছিলাম যে রেস্ট্রেন এবং সেক্লুশনটা হচ্ছে লাস্ট রিসোর্ট ফর দ্য ভায়োলেন্ট পেশেন্ট। ডেফিনেটলি মেনি পেশেন্ট আসলে আমরা ট্রাঙ্কুলাইজার দিয়ে ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করি, অথবা ডেপাকোড দিয়ে করার চেষ্টা করি। তো ডিপেন্ড করে কোন ধরনের পেশেন্ট, আর যদি ড্রাগ এডিক্টেড হয় সেটাও আমাদের ডিপেন্ড করে কোন ধরনের ড্রাগ আর অ্যালকোহল কিনা সেটাও, আর ডিটক্সিকেশন লাগবে কিনা সেটাও আমরা ইভালুয়েট করব। তো যেটা বলছিলাম যে seclusion and restraint, always it come from the doctor order. Nobody can give the order until doctor see the patient এবং evaluate করবে, then they will decide. এবং এটা হচ্ছে লাস্ট রিজল্ট যেটা বললাম। এবং আমাদের রোল হচ্ছে এখানে যে they can be die, they can be traumatized from the seclusion, and they can be vulnerable. So we have to পোস্ট রিস্ট্রেইনের পরে আবার আমরা ওদেরকে একটু কথা বলি, ওদের সাথে থেরাপি দেই যে এটা তোমার পানিশমেন্টের জন্য না, এটা তোমার সেফটি অফ তোমার জন্য এবং দ্য আদার পিপলের জন্য। তো আর যেটা করতে হবে আমাদের এখানে নিয়ম হচ্ছে এভরি 15 মিনিটসে অল দ্য ভাইটাল চেক করতে হবে, স্কিনটা দেখতে হবে, এবং যে বেল্ট লাগানো হয়েছে যেটা সফট বেল্ট ইউজ করা হয়, লেদার বেল্ট, ওটা টু টাইট যেন না হয়, স্কিনের কালার কি আছে ওটা টাচ করে দেখতে হয়, এবং ভাইটাল গুলা অলওয়েজ আমাদের মনিটর করতে হয় এভরি 15 মিনিটসে, এবং এভরি 2 আওয়ার্সে যেটা আমাদের করতে হয় আবার রিনিউ করতে হয় যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আদারওয়াইজ আমরা ডিসকন্টিনিউ করবো। এবং যেটা বলি আমি, প্রতিটা ইনস্টিটিউশনে অ্যাকচুয়ালি সেক্লুশন অর রিস্ট্রেইন ইজ এ বিগ থিং। আমরা ট্রাই করি যতটা সম্ভব মিনিমাম এই পর্যায়ে চলে যেতে, এবং সকালে যখন শুরু হয় আমাদের অফিস তখন একটা রেস্ট্রেন হলে সিও থেকে এভরিবডি কাম টু দ্য টেবল, হোয়াট হ্যাপেন, হোয়াই ইট হ্যাপেন, এবং স্টাফ থাকবে ওখানে, নার্স থাকবে, সোশ্যাল ওয়ার্ক থাকবে, অ্যাটেন্ডিং থাকবে ওখানে, এবং তারা ডিসকাস করবে যে কেন এটা হলো, কেন আমরা এটা করলাম না। এবং ডকুমেন্টেশন ইজ এ বিগ থিং ইন দিস কান্ট্রি। আমি বলবো যে মানে এভরি ফেসিলিটিতে, এটা স্টেট হসপিটাল বলেন বা ফেডারেল জব বলেন বা যেটা বলবো যে লোকাল প্র্যাকটিস বলেন, ডকুমেন্টেশন ইজ এ বিগ থিং দ্যাট সেভ লাইফ ফর দ্য ডক্টর। মানে আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে কি কারণে দেওয়া হয়েছে। আমি এতটা সময় দেখেছি, আমি ভাইটালটা দেখেছি, এক্সাম করেছি, যেটা যে কোনো আউটকাম যদি খারাপ দিকে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, that cover a lot. So they teach us actually during the training, 4 বছর ট্রেনিং এ, how to document that things. আর যেটা আমি বলবো, বাংলাদেশের পরিস্থিতিটা শুনে আমার খুবই খারাপ লেগেছে যে হ্যাঁ মারা যায় না যে এদেশে তা না, এখানেও কিন্তু মারা যাচ্ছে, বাট হেড ইনজুরিতে হচ্ছে বা কোনো রকমের ইয়েতে হয়েছে, ট্রমাতে হয়েছে। তো আমাদের কোনো ধরনের ট্রমা হলে কিন্তু ইমিডিয়েটলি আমরা সিটি স্ক্যানে পাঠাই পেশেন্টকে, বা হঠাৎ করে পড়ে গেল ইমিডিয়েটলি আমরা সিটি স্ক্যান করি, কোনো ধরনের রিস্ক নিতে চাই না, নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা করা হয়। আর যেটা আমার মনে হয় হঠাৎ করে একটা ডাক্তারকে ধরে নিয়ে যাওয়া এবং পেপারে ছাপিয়ে দেওয়া, দ্যাট ইজ ভেরি ভেরি ডিসরেসপেক্টফুল। তো আমাদের প্রতিটা হসপিটাল তো প্রাইভেট ক্ষেত্রেও আমার কাছে আমাদের যেটা থাকে থাকে আমাদের, এবং ল থাকে প্রতিটা হসপিটালের প্রোটেক্ট করার জন্য ডাক্তারদের, যে সুইসাইডের জন্য সু হতে পারি আমরা, বা নেগলিজেন্সের জন্য সু হতে পারি, একটা ডায়াগনোসিস ভুল করলে পর্যন্ত সু হয়। এই দেশে তো সু রেট অনেক হাই। ইভেন দো আমরা পড়ছিলাম একটা পেশেন্টকে সেরাকুয়েল কেন দেওয়া হয়েছিল স্লিপের জন্য, এবং এটা সাইড এফেক্ট কেন, এটা তো স্লিপ ড্রাগ না, এটা কেন দেওয়া হয়েছে, এই জন্য সু খেতে হয়েছে। বাট এটা আসলে অন্যভাবে আসে, যেটা লিগ্যাল ওয়েতে আসে জিনিসগুলা, এটা একদম মিডিয়াতে চলে যাবে, একটা ডাক্তারকে ধরে নিয়ে যাওয়া হবে, জেলে নিয়ে যাওয়া হবে। আমি জানি না বাংলাদেশের এই সিস্টেম কবে বন্ধ হবে। দ্যাট ইজ ভেরি ডিসরেসপেক্টফুল। যেটা আমি বলছিলাম যে
আমাদের ইয়ে থাকে এখানে, যে ইন্স্যুরেন্স থাকে একটা প্রতিটা হসপিটাল। আমি যখন এখন ফেডারেল জব করছি, ভিএতে ভেটারান হসপিটালে জব করছি, আমার যদি কিছু হয় সব মেইনলি ওই হসপিটালে প্রটেক্ট করবে আমাকে, এবং তারাই কিন্তু আমার ইন্স্যুরেন্স গুলা দিচ্ছে। এবং ডেফিনেটলি দে উইল টক, এবং লোকাল কিছু পিপল আছে, তারপর আমাদের লয়ার আছে, তারা সবকিছু ম্যানেজ করবে। একদম লাস্ট রিসোর্টে ডাক্তারের কাছে আসবে সবকিছু। বাট সবকিছু প্রমাণ হওয়ার পরে যদি কোনো বিগ ইনসিডেন্টস হয়, দেন ওয়ান্স ইন এ ওয়াইল আমরা টিভিতে দেখি যে এই ডক্টর তাকে অ্যাবিউজ করেছে বা সেক্সুয়ালি হ্যারাস করেছে, মেবি 100 কেস বা 5-6টা কেস হয়ে গেছে, দেন ইজ এ বিগ থিং। বাট আদারওয়াইজ আমরা কিন্তু নর্মালি একটা ডাক্তারকে টিভিতে বা খবরের কাগজে দেখবো না সে এটা করেছে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই খুবই ডিসরেসপেক্টফুল মনে হয়েছে। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, আর মেন্টালি ইল পেশেন্টদের নিয়ে কাজ করাটা ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে কোনো সিস্টেম আছে কি না, জুয়েল বলতে পারবে, ডক্টর জুয়েল বলতে পারবে কি ধরনের সিস্টেম ওদের আছে, মানে সেক্লুশনের নিয়ম কানুন কি, বা প্রতিটা মেন্টাল হসপিটালে, একুইট হসপিটাল গুলা বিশেষ করে আমরা ট্রেন পিপল আছে কিনা এনাফ, সেটাও দেখতে হবে। আর আমি জানি না বাংলাদেশে সরকার দিয়ে চলতে হয় না নিজেরাও কিছু করা যায়, আই হ্যাভ নো আইডিয়া, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আমি বলবো যে আমাদের মেন্টাল হেলথের এই জিনিসটা আমাদের একুইট কেস বলতে গেলে ইমার্জেন্সি আমাদের, সো এই জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করা উচিত এন্ড ম্যানেজ করা উচিত। আমি ডক্টর শিরিন পারভিনের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি আমাদের ইউকে থেকে। আপনি very burning point, yes, excellent. More or less we follow the same protocol. যেটা বলে rapid tranquilization এর, যেটা আমরা ইউকেতে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট lorazepam, তারপরে lorazepam, then we have got haloperidol. Before haloperidol we need to do the ECG. They have got olanzapine as well. So these are the sequence we need to follow. যে কথা বললেন আপনি, যে আপনি র্যাপিড ট্রাঙ্গুলাইজেশন যখন করছেন, করার পরে যে এভরি 15 মিনিটস ভাইটালস নিতে হয়, আর ভাইটালস নেওয়ার পরে এখানে আমাদের এখানে প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু নার্স এটা রিভিউ করবে। And as a doctor I have to be on site every 4 hours. যতক্ষণ রোগী আইসোলেশন রুমে থাকবে বা সেক্লুশন রুমে থাকবে, প্রতি 4 ঘন্টা পর পর এসে আমাকে রোগীকে চেক করতে হবে, এবং যে ভাইটালস গুলো না হলো সেগুলো আমাকে রিভিউ করতে হবে। দেন আই হ্যাভ টু ডিসাইড তাকে আমি সেক্লুশনে রাখবো কি রাখবো না। এটা কিন্তু ওয়ান অফ ব্যাপার না। আমি একটা অর্ডার দিয়ে দিলাম রোগীকে নার্সের হাতে আর আল্লাহর হাতে ছেড়ে দিলাম, তা কিন্তু না। এখানে কিন্তু আমার বিশাল রোল আছে। জি জি, উনি যেটা ইমিউনিটির কথা, যেটা আমাদের যে প্রফেশনাল ইন্ডেমিনিটির কথা, উনি যেটা মনে হয় এই ধারণা বাংলাদেশে নেই। সো আমরা তো এখানে ইউকেতে ধরেন আমাদের ডাক্তারি রেজিস্ট্রেশনের জন্য আমরা জিএমসি মেম্বার, জেনারেল মেডিকেল কাউন্সিল, যেখানে আমাদেরকে বিগ অ্যামাউন্টে টাকা দিতে হয়, বাংলাদেশি টাকা প্রায় 50,000। তারপরে উই আর মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট, সো ওদের জন্য টাকা দিতে হয় অ্যারাউন্ড 50,000। অন টপ অফ দিস উনি যেটা বললেন যে কোনো বিপদ যাবত যদি আমার বলে তো কমপ্লেন আসতেই পারে। উই ডু ওয়ার্ক ইন এ ভেরি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, সো এনি টাইম থিংস মাইট গো ইন এনি ডিরেকশন। এটা প্রেডিক্ট করা ইম্পসিবল। যদি ঘটে আমার পাশে দাঁড়াবে কে? দুইটা ব্যাপার আছে। ইয়েস, আমার হসপিটাল আমাকে সেভ করতে আসছে, ওদের ইন্ডেমনিটি আছে টু সাম এক্সটেন্ট, বাট নট 100%। কারণ আমি যদি পার্সোনালি কোনো মিস্টেক করি, হসপিটাল আমাকে হেল্প করতে আসবে না। তখন আমার জন্য পার্সোনাল ইন্ডেমনিটি আছে, মেডিকেল ডিফেন্স ইউনিয়ন আছে, এখানে এমডিইউ আছে, এমপিএস আছে, ওদেরকে আমরা সাবস্ক্রাইব করতে হয়। আমি যেটা সাবস্ক্রাইব করি ওদেরকে প্রায় বছর বা 1.5 লক্ষ টাকা আমাকে দিতে হয়। সো কেন দিই আমরা? এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে হলো, ইফ এনিথিং লাইক দিস হ্যাপেন, তো ওরাই আমাকে ব্যারিস্টার পাঠাবে, ওরাই সলিসিটার পাঠাবে, ওরাই উকিল পাঠাবে। আমি শুধুকে ইনফর্ম করবো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন, আমি কোর্টে কিভাবে যাব, কখন যাব, কি ফেস করব, এই সবগুলো ব্যাপার কিন্তু এক হসপিটাল আমাকে হেল্প করবে। যদি হসপিটাল দেখে যে আমার কিছু পার্সোনাল মিস্টেক আছে যেটা আমার করা উচিত না কিন্তু আমি করেছি, তখন হসপিটাল বলবে ওয়েল ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, উই ক্যান নট ডু এনিথিং। সো ইন দিস কেস আমার যে পার্সোনাল ইন্ডেমনিটি আছে, ডিফেন্স ইউনিয়ন আছে, ওরা কিন্তু এগিয়ে আসবে। এই দুইটা এই জিনিসটা যদি বাংলাদেশে থাকতো, আই থিঙ্ক ইটস নট দেয়ার। যদি থাকতো তাহলে কিন্তু যে আমাদের ডক্টর আব্দুল মামুনকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো কিন্তু ওরাই এসে ওনার সামনে দাঁড়াতো, তখন আপনাদেরকে ফাইট করতে হতো না। দে উড হ্যাভ ফought their own doctor.
এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না। আই থিঙ্ক ইট হ্যাজ টু ডেভেলপ এট সাম পয়েন্ট ইন টাইম। আর আমি একটা জিনিস একটু অ্যাড করছি আপনার, যে আমার মনে হয় এই কনসেপ্টটা, আমি জানি না এটা আদালত অবমাননা হয়ে যায় কিনা, বাট আমরা সাইকিয়াট্রিস্ট হিসাবে কমন যে সেন্স ইউজ করি বা ডাক্তার হিসাবে, একজন ডাক্তার যখন হসপিটালে আছে, আমরা যখন রোগীকে ট্রিটমেন্ট দিই, ইভেন যখন প্যারাসিটামল দিই, এখানে হেপাটিক টক্সিসিটি হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, রোগী মারা যেতে পারে। সো আমি যখন ট্রিটমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে কি ইয়েস দেওয়ার সময় আমি যেগুলো দেওয়ার কথা না সেগুলো আমি দিয়ে দিয়েছি। এক, এমন কিছু ব্যাপার আছে যেগুলো ডাক্তার হিসেবে মেনটেন করতে হবে, আমি ব্রিচ করেছি। সো সেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হতে পারে, আনডি ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপ হতে পারে, এই সবগুলো ব্যাপার, এগুলো হলো কিন্তু প্রফেশনাল মিসকন্ডাক্ট। এগুলো হলো ডাক্তার হিসাবে আমার যে কাজগুলো করা উচিত না সেগুলো আমি করেছি। এগুলো হলো প্রথম হচ্ছে হসপিটালের নিজস্ব ব্যাপার, দে হ্যাভ টু ডু দেয়ার ওন ইনভেস্টিগেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনভেস্টিগেশন হওয়ার পরে if they don't get satisfactory response, then they have to refer this patient to Bangladesh Medical and Dental Council, ওরা হচ্ছে রেগুলেটরি বডি, ওরা দেখবে যে আসলে ডাক্তার কি করে। যদি সে ভুল করে থাকে তাকে সাসপেন্ড করবে, 6 মাস 8 মাস ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট দিতে পারে, অথবা রেজিস্টার থেকে নাম কমপ্লিট ইরেজ করে দিতে পারে। তারপরে যদি তাদের কাছে মনে হয় ইয়েস এটা খুবই বিগ সাইজের প্রবলেম করেছে, দেন দে হ্যাভ টু রেফার হিম টু দ্য পুলিশ। কিন্তু যদি এর বাইরে কেউ ক্রিমিনাল অফেন্স ডাইরেক্টলি করে থাকে, ফর এক্সাম্পল আপনি ডাক্তার তো কি, আপনি বাইরে গিয়ে কিন্তু মার্ডার করে ফেলেছেন, আপনি বাইরে গিয়ে একটা ট্রাফিক অফেন্স করেছেন, বাইরে গিয়ে আপনি একজন রেপ করে ফেলেছেন, এগুলো তো ক্রিমিনাল অফেন্স, এগুলো তো আপনার পুরো ডাইরেক্টলি ইনভলভ হবে। এই ডাক্তারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে, হোয়াট এভার হি হ্যাজ বিন অ্যালাইজ, উনাকে যেটা বলা হচ্ছে উনি এটা করেছে, যে উনি ওনার কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য ওইখানে পাঠিয়ে দিয়েছে 20% 30%, এটা আমার কাছে মনে হচ্ছে পিওরলি, ইফ ইট ইজ দ্য কেস, পিওরলি প্রফেশনাল মিসকন্ডাক্ট, এবং এটা হচ্ছে কমপ্লিটলি বিএমডিসির ব্যাপার। এখানে কেন পুলিশ ইনভলভ হয়েছে, আই হ্যাভ গট নো আইডিয়া। এই ডিমার্কেশনটা না আসা পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের যারা ডাক্তার প্রত্যেক ভালনারেবল, এভরি ওয়ান ইজ এট রিস্ক। ইভেন প্রফেসর কবির জুয়েল, উনার ক্লিনিকে যে রোগীগুলো আছে, উনি ওষুধ দিচ্ছেন, দুই একটা রোগী মারা যেতেই পারে। আমার অলরেডি 2টা রোগী দে হ্যাভ ডাইড। আমাকে একটা রোগীর জন্য আই হ্যাভ অলরেডি ফেস দ্য কোর্ট, আই হ্যাভ বিন ইন দ্য কোর্ট এন্ড আই নো ইনস এন্ড আউটস অফ দ্য হোয়াট হ্যাপেন্ড ইন দ্য কোর্ট। করোনার্স কোর্টে আমাকে যেতে হয়েছে এক্সপ্লেইন করার জন্য হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আমাকে পুলিশ ধরেনি, পুলিশ কিছু বলে, আমাকে করোনার্স কোর্টে যেতে হয়েছে টু এক্সপ্লেইন হোয়াট আই শুড হ্যাভ ডান বাট আই হ্যাভেন্ট ডান। এটা হলো একটা বিশাল ব্যাপার। এই যে আপনাদের কোর্টের যে একটা ডিফারেন্সিয়েশন, কোনটা আদালত দেখবে আর কোনটা প্রফেশনাল বডি দেখবে, আমার এই জিনিসটা বাংলাদেশে টোটালি একটা মিক্সড আপ ম্যাশড আপ হয়ে গেছে। হওয়ার কারণে আমি কনফিউশন ইজ গোয়িং অন। এই জিনিসটা সেপারেট করা খুবই প্রয়োজন। যদি সেপারেট হয়ে যায় তাহলেই কিন্তু পরবর্তী ডক্টর আব্দুল্লাহ মামুন অ্যারেস্ট বন্ধ হওয়া সম্ভব, না হলে কিন্তু এটা ঘটতেই থাকবে। জি, আমি আরেকটা কথা বলছিলাম ডক্টর আলীর সাথে, আপনি যেটা বলছিলেন যে 4 আওয়ার, আমাদের দেশে যেটা হচ্ছে যে এভরি 2 আওয়ার্স, মোর দেন 2 আওয়ার্স উই ক্যানট পুট সামবডি ইন সিচুয়েশন। তো এন্ড এভরি টাইমে ডাক্তার গিয়ে 2 আওয়ার্সের মধ্যে গিয়ে ইভালুয়েট করতে। আর যেটা আপনি বলছিলেন যে এই যে প্রোটেকশনটা ডাক্তারদের, আমি যেটা দেখেছি বাংলাদেশে প্রতিটা সেক্টরে কিন্তু আমাদের জাস্ট নট অনলি দ্য মেন্টাল হেলথ, এই সার্জারি বলেন, গাইনি বলেন, বা যে কোনো ডক্টরদের জন্য আমাদের মনে হয় একটা প্রোটোকল থাকা উচিত, মেল প্র্যাকটিস ইন্স্যুরেন্স থাকা উচিত, যেটা আমাদেরকে প্রোটেক্ট করবে সবকিছু থেকে। এবং হওয়াটা খুবই খুবই নর্মাল একটা মাইট্রাইজেপিনে কিন্তু মারা যেতে পারে একটা মানুষ, কিছুতেই মানুষ মারা যেতে পারে, বা ডিমেনশিয়া, স্মল ডোজ অফ অ্যান্টিসাইকোটিকে সাডেন ডেথ হতে পারে, দ্যাট ইজ বা সুইসাইডাল একটা পেশেন্ট ভালো আমরা ছেড়ে দিলাম, তারপরে সে সুইসাইড করলো 3 দিন পরে। আমি আপনাকে এই সুইসাইডের ব্যাপারটা একটু ক্লারিফাই করে দিচ্ছি আমার বাংলাদেশের যারা ডাক্তার বা যারা দেখছে তাদের জন্য। তো আমাদের এখানে মেন্টাল হেলথ অ্যাক্ট সিস্টেম আছে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডমিট সামওয়ান ইউ হ্যাভ টু ফোর্সফুলি ইফ দে ডোন্ট ওয়ান্ট টু কাম। আমি আগের দিন রাতে রোগী দেখে এসেছি উইথ সোশ্যাল ওয়ার্কার অ্যানাদার ডক্টর, অপারেশন বলতে ইজ সেফ। শুক্রবার রাত ছিল, শনিবার সকালে আমাকে সোশ্যাল ওয়ার্কার ফোন করেছে, বলছে আই নিড টু give you a bad news, বলেছি যে গতকালকে রাতে রোগী দেখে সেই কমিটেড সুইসাইড। কি করেছে, রাত্রে দড়ি দিয়ে সে আপনার আত্মহত্যা করছে।
আমাকে যেটা বললো যে ইউ জাস্ট কিপ ইউর ডকুমেন্টেশন অ্যাক্টিভ এন্ড ইউ হ্যাভ টু গো টু করোনার্স কোর্ট। আমি এটা ক্লিয়ারিফাই করি, করোনার্স কোর্ট কিন্তু স্বাভাবিক কোর্ট না। করোনার্স কোর্ট হলো ফ্যাক্ট ফাইন্ডিং, যে এই যে ধরেন আনন্যাচারাল ডেথ গুলো হচ্ছে, ওগুলো দেখার জন্য আসলে আমাদের কিছু করা উচিত ছিল। তারপরে আমি প্রায় 1.5 বছর পরে আই হ্যাভ টু বি ইন দ্য কোর্ট, আমার কোর্টে যেতে হচ্ছে। ওখানে যে জিনিসটা ছিল যে ডাক্তার হিসাবে আমার যে মিনিমাম স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডটা আমি মেনটেন করেছি কিনা। এবং এন্ড অফ দ্য ডে কোর্টের যে জাজ ছিলেন উনি বলেছেন যে করোনার জাজ বলে, উনি একটা খুবই চমৎকার কথা বলেছেন সাইকিয়াট্রিক ক্ষেত্রে, সুইসাইডের ক্ষেত্রে। উনি বলেছেন যে হিউম্যান মাইন্ড ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, it does switch in seconds. Yeah. So the minute he talked to Dr. Ali, then he was feeling safe, he wants to remain at home and he would accept the medication. They left him at home. And he did change his mind. Is a mind to switch holo apnar. সে বলছে we cannot do anything. Yes, যখন ওনারা দেখেছেন আমি এবং আমার কলিগরা, যদি ওই সময় উনি বলতো যে I want to kill myself, আমি তাকে হাসপাতালে নিয়ে আসিনি, তখন কিন্তু এটা আমার উপর পড়ে যেত। তখন আমাকে হয়তো রেগুলার বডিতে ফেস করতে হতো বলে ইউ হ্যাভেন্ট ডান ইউর প্রপার ডিউটি, মিনিমাম ডিউটি অফ এ ডক্টর। কিন্তু যখন বলে না ইউ ক্যান নট ডু এনিথিং, এখন এই যে দেখেন আপনি একজন রোগীকে সিম্পল জাস্ট ফর এনি মেডিকেশন দিচ্ছেন। এখন এই যে ডাক্তার আব্দুল্লাহ মামুনের ক্ষেত্রে বলা হচ্ছে যে উনি এই করেছে সেই করে, ফাইন না। আমি একটা রোগীকে ওষুধ দিলাম, আমার মনে আছে এমিসালফাইড, আমি একদম ট্রেনিং এর প্রথম পর্যায়ে এমিসালফাইড প্রেসক্রাইব করছি একটা রোগী, ডিলিউশনাল ডিসঅর্ডার নিয়ে আসছে। রোগী বাড়িতে গেছে, গিয়ে হি ডেভেলপ কার্ডিয়াক অ্যারেস্ট। তো তারপরে আই ওয়াজ ভেরি সেফ, আমি লাকি যে রোগীটা সার্ভাইভ করছে। কিন্তু যদি এখানে 9-9 সিস্টেম আমাদের বা আপনাদের এখানে যেটা 1-1 সিস্টেম আছে, এখানে বলে 101 মনে হয়, তো এই আমাদের এখানে 999 সিস্টেম থাকার কারণে রোগী যখনই কার্ডিয়াক অ্যারেস্টে যাচ্ছে সে কিন্তু 999 অ্যাম্বুলেন্স চলে আসছে, তাকে নিয়ে আসছে। এই রোগীটা যদি মারা যেত তাহলে আমাকে আবার এই করতে, বাংলাদেশে যদি এই ওষুধ আপনি দিচ্ছেন রোগী কিন্তু মারা যাচ্ছে। যেসব পুলিশকে সে কমপ্লেন করে বলছে যে আমার রোগীকে ওষুধ দিয়ে ডাক্তার মেরে ফেলেন, মার্ডার কেস, পুলিশকে ওই ডাক্তারকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। বাংলাদেশে তো তাই হচ্ছে। এটা তো পুলিশের ব্যাপার নয়, ঔষধ দিয়েছে, ঔষধ দিয়ে উনি ওষুধ কি ঠিক মতো দিল, ওষুধের আগে সাইড এফেক্ট ব্যাখ্যা করেছে কিনা, ইন্টারাকশন চেক করেছে কিনা, সাইড এফেক্ট চেক করেছে কিনা, সেগুলো তো আরেকটা প্রফেশনাল বডি দেখবে, এগুলো তো পুলিশ দেখার কথা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিশ্বাস করেন এই ঘটনার পরে এই যে আমাদের এক ডাক্তার এখানে আছেন প্রফেসর জুয়েল, উনি যে ওষুধ দিচ্ছে, ওনার যদি কোনো রোগী মারা যেতে পারে এনি টাইম এট হোম অর ইন হিজ ক্লিনিক, রিলেটিভরা বলতে পারে সরি স্যার, আমাদের সময় অনেক পার করে ফেলেছি, আমরা একটু শেষের দিকে যেতে চাই। থ্যাংক ইউ ম্যাডাম কে, থ্যাংক ইউ স্যার কে, প্রসঙ্গটা নিয়ে আসা পর্যন্ত নিয়ে আসলাম। জি জি জি, থ্যাংক ইউ। আমরা জানলাম যে ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের প্র্যাকটিস আসলে হয়, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে। সম্প্রতি যে বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা, প্রশাসনের অত্যন্ত আমাদের একজন সম্মানিত এএসপি আনিসুল করিম শিপন, উনি মারা গেছেন। ওনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। পাশাপাশি ডাক্তার আব্দুল্লাহ মামুন স্যার কে যে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়টা অন্য দেশে হলে কি হতো, সেখানে কি ধরনের প্র্যাকটিস আছে, কি ধরনের নিয়ম কানুন মেনে চলা হয় এবং মনিটরিং বোর্ডটা কেমন হতে পারে, এই বিষয়গুলো আমরা আসলে অনেক স্পষ্টভাবে ম্যাডাম এবং স্যার দুইজনের আলোচনায় উঠে এসেছে এবং এই বিষয়ে জুয়েল স্যার আমাদের সামনে বলেছেন। আমরা এই প্রোগ্রামটা 1 ঘন্টা সময় নিয়ে করি। আজকে বিষয়টার গুরুত্ব এবং আমরা দর্শকদের শেয়ার দেখে আমরা সময়টা বাড়িয়ে নিয়েছি, তারপরও প্রায় 1 ঘন্টা 23 মিনিট আমরা করে ফেলেছি। আর মনে হয় বেশি সময় আগাতে পারবো না। জুয়েল স্যারের কাছে এখন যাব। জি, জুয়েল স্যারের কাছে যাব। আপনি ক্লোজিং, জাস্ট ওয়ান লাইন আই নিড টু অ্যাড। স্যার আপনার কাছে একবার আসবো স্যার, আলিজাহান স্যারের কাছে একবার আসবো, শিরিন ম্যাডামের কাছে একবার আসবো, বাট জুয়েল স্যারের কাছ থেকে এখন বিদায় নিব। তারপরে শিবলি সাদিকের কাছেও একবার আসবো। জুয়েল স্যার আপনি শেষ করবেন আপনার যে কথাগুলো আছে সেগুলো দিয়ে। আর একটা বিষয় একটু যদি যোগ করেন, আমাদের দর্শকের
কোশ্চেন আছে, কমেন্টস আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভায়োলেন্ট পেশেন্টদেরকে বাসায় ম্যানেজ করা যায় কিনা। কারণ হচ্ছে যে ক্লিনিক বা হসপিটালে যদি ভর্তি করে ম্যানেজ করতে হয় বেশ ব্যয়বহুল। তো সেক্ষেত্রে আপনার কোনো সাজেশন এবং আপনার শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে। জিয়াল স্যার। ধন্যবাদ অনেক। আর আমি ডাক্তার শিরিনকে মানে স্বাগতম জানাচ্ছি। সে আমার ব্যাচমেট এবং ডাক্তার শিরিন সেই কাক ডাকা ভোরে আমাদের সাথে যুক্ত হয়েছে, এই জন্য আমি মনে করি যে আমাদের সবার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা ব্যাপার, আমি ডাক্তার আলী জাহান ভাই, সে আমার 1 বছর সিনিয়র, এবং ডাক্তার শিরিন তারা যে ব্যাপার গুলো বলেছে একইভাবে আমি বলবো যে আমাকেও ফেস করতে হয়েছে। হোয়েন জাস্ট আই ল্যান্ডেড ইন মিডল ইস্ট, আমি যখন শুরু করলাম অ্যাজ এন স্পেশালিস্ট জব, যখন শুরু করলাম আমার কিন্তু পরের দিনই আমার এটাকে ওরা আরবিতে তাওনিয়া বলে আর কি, ইন আরাবিক তাওনিয়া, ইনডেমনিটি, তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স, আমাকে পরের দিনই করতে হয়েছে এবং এটা প্রায় লক্ষ টাকার মতো। হ্যাঁ, এবং আমি আই ওয়াজ নট প্রিপেয়ার্ড অ্যাট অল যে এত টাকা ধাক্কা একটা খাবো, কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে এটা কত মূল্যবান। কারণ আমার প্রথম সপ্তাহেই আমাকে ডিলিরিয়াম ট্রিটমেন্টস, মানে অ্যালকোহল ইনডিউসড যে ডিলিরিয়াম আমাকে ডিল করতে হয়েছিল এবং আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমার ইন্স্যুরেন্স থাকাতে আমি আমার অভয়ও পাচ্ছিলাম। তো আমি মনে করি যে আমাদের যাদের বাইরে মানে পেশাগত যে অভিজ্ঞতা আছে, তারা আমরা জানি যে ইন্স্যুরেন্সটা আমাদেরকে কিভাবে কাভার দেয়, এবং এই ইন্স্যুরেন্সটা কিন্তু মানে আমার হসপিটাল কর্তৃপক্ষই করেছিল, এবং সেই ইন্স্যুরেন্সের কারণে আমি আমার পুরো চাকরি জীবনে আমি যতদিন ছিলাম, যে কয়েক বছর ছিলাম, কোনো ঝামেলা হয়নি। এবং আমি মালয়েশিয়াতে তো বেসিক্যালি টিচিং জব, ক্লিনিক্যাল না, কিন্তু মধ্যপ্রাচ্যে সেই ক্লিনিক্যাল জবের ক্ষেত্রে আমি কোনো আই ডিডন্ট ফেস এনি হ্যাজার্ড অ্যাট অল ফর দিস ইন্স্যুরেন্স। তো আমি মনে করি যে এই ইন্স্যুরেন্স সিস্টেমটা হয়তো ভবিষ্যতে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হতেও পারে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মানে টপিক। ডাক্তার শিরিন এবং ডাক্তার আলী জাহান দুজনেই এখানে, থ্যাংকস টু বোথ অফ দেম for picking this very important issue, for arranging this very important issue. আমি মনে করি বাংলাদেশের বিএমডিসি কিংবা বাংলাদেশের বিএমএ তারা এটা ভাবতে পারে। আর একটা ব্যাপার যেটা একজন দর্শক প্রশ্ন করেছে যে বাসায় রেখে হোম বাউন্ড করে করা যায় কিনা। করা যায় অবশ্যই। আমি গরিব রোগীদের ক্ষেত্রে তাই করি। আমি গরিব রোগী যারা আসে, যারা হাসপাতালেও হয়তো দেখা যায় যে তারা থাকতে পারবে না, কারণ হাসপাতালে থাকতে হলে অ্যাটেন্ডেন্ট লাগবে। অ্যাটেন্ডেন্ট একমাত্র অর্থ উপার্জন করে, সে যদি হাসপাতালে থাকে তাহলে সংসার চলবে কি করবে, কিভাবে চলবে? তখন আমি বাসায় রেখে এটা আমি যেটা করি, আমাদের তো আমি আগেই বলেছি যে আমাদের র্যাপিড ট্র্যাঙ্কুলাইজেশনের জন্য আমাদের রেসপিরিডন ইনজেকশন কিংবা ওলানজাপিন ইনজেকশন আমাদের দেশে অ্যাভেলেবল না, এবং থাকলেও খুব দামি। তো আমাদের বেনজোডাইজিপিন দিয়েও লাভ হয় না। তখন দেখা যায় যে ইনজেকশন দিতে হলে যে জোর জবরদস্তি করাটা, সেটাও পছন্দ করি না। আমি তখন গুঁড়ো করে ডিসপেন্সিং দা ট্যাবলেট আমি খাবারের সাথে খাইয়ে আমি প্রথম অবস্থাতে গরিব মানুষগুলোকে বলি যে এভাবে আপনি তাকে আগে তার যে উন্মাদনা, তার যে হিংস্রতা, তার যে তাণ্ডবতা, আমরা যেটাকে ভায়োলেন্ট বলছি, এটাকে কমান। এভাবে কমানোর পরে তারপরে আমরা খুব দ্রুত তাকে তার ইনসাইটটা পরিবর্তন করার জন্য কাউন্সিলিং করি, যেটা ডাক্তার শিরিন বলেছেন যে আমরা কিন্তু তাকে ফিজিক্যাল রেস্ট্রেন্ট কিংবা কেমিক্যাল রেস্ট্রেন্ট যাই করি না কেন, আমরা আবার কিন্তু তার কাছে যেয়ে আবার কাউন্সিলিং করি, যাতে সে আবার এরকম না ভাবে যে আমার সাথে এই যে রুড বিহেভ করা হলো, কেন করা হলো, এইটাকে আমরা আবার নিউট্রালাইজ করার জন্য, অর্থাৎ এই ব্যাপারটা প্রশমিত করার জন্য আমরা আবার তাকে কাউন্সিলিং করি। তো এটা আমরা পরিবারের সদস্যদেরকে শিখিয়ে দিই এবং আমরা বাসায় রেখেও এটা করার চেষ্টা করি। আমি আর সময় বেশি নিতে চাচ্ছি না। আমার মনে হয় আমাদের আরো মানে ইংল্যান্ড এবং আমেরিকার দুইজন সম্মানিত সাইকিয়াট্রিস্ট আছেন, তাদেরকে সময় দিয়ে শেষ করতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ জুয়েল স্যারকে। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই, আমাদের সাথে আছে বোতসোয়ানা থেকে, বোতসোয়ানা মিনিস্ট্রি অফ হেলথের প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শিবলি সাদিক। শিবলি সাদিকের কাছে আমরা যেতে চাই একটা ইস্যু নিয়ে। সেটা হচ্ছে যে যখন কোনো পেশেন্ট ডাক্তারের কাছে যান তখন ওষুধ দেন, কিন্তু যে বিষয়টা কাউন্সিলিং এর কথা বলছিলেন জুয়েল স্যার,
সেই কাউন্সিলিং বা সাইকোথেরাপি বা টক থেরাপি যখন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেন, তিনি আসলে কোনো মেডিসিন দেন না। তাহলে কিভাবে ডিল করেন তিনি? আরেকটা বিষয় হচ্ছে যে স্পেশালি একজন ক্লায়েন্ট, যখন একজন ক্লায়েন্ট বা পেশেন্ট ডক্টর, সাইকিয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্টের কাছে যান, তখন আসলে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা ডক্টর কোন জায়গা থেকে ক্লায়েন্টকে বা পেশেন্টকে দেখেন? ধন্যবাদ নুসরাত ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। একই সাথে আপনার শেষ কথাটিও বলবেন, আপনার কাছে শেষবারের মতো এসেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। না, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনি যে প্রশ্নটা করছেন যে যখন একটা রোগী মানে সাইকিয়াট্রিস্টরা ক্লিনিক্যাল পাঠানো হয়, আমরা তো মেডিকেশন দেই না, আমরা কথার মাধ্যমেই রোগীকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো যে কাজটা আমরা করি, আমরা বিস্তারিত বলার সময় নেই, যে কাজটা আমাদের প্রধান দুইটা উইপন আমি মনে করি আর কি পার্সোনালি। একটা হচ্ছে রোগীর সাথে র্যাপো বিল্ড আপ করা এবং কনফিডেন্সিয়ালিটি, ইমপ্যাথি, রোগীর সমস্যা শুনে মনোযোগ দিয়ে শুনে আমরা সমাধান করার চেষ্টা করি ঔষধ ছাড়া। এই যে আর কি, আর বেশি সময় নিব না। আর দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটু বলবো, বোতসোয়ানা আমরা জানি যে আফ্রিকান একটা কান্ট্রি এখানকার, তো এখানেও এই বিষয়টা আছে। আমি প্রায় 10.5 বছর এখানে কাজ করছি, একদিনও শুনি নাই যে একজন ডাক্তারকে বা একজন হেলথ প্রফেশনালকে কখনো মারধর করা হয়েছে বা কোনো কিছু এই ঘটনা ঘটছে। যেটা হয় এখানে, যদি কোনো একটা কমপ্লেইন থাকে, আমাদের কিন্তু একটা কমপ্লেইন প্রসিডিউর আছে, এবং সর্বোচ্চ যেটা হতে পারে, যদি দরকার হয় মিনিস্ট্রি যেতে পারে, মিনিস্ট্রির সাথে কথা বলতে পারবে, ইভেন প্রেসিডেন্টের সাথে এখানে কথা বলার সুযোগ আছে আর কি, যেহেতু একটু লোক সংখ্যা কম। আর লাস্টলি তারা যেটা করতে পারে যে তারা কিন্তু আইনি বিষয়ে যেতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। কখনোই শুনি নাই যে এখানে কোন একজন ডাক্তার বা হসপিটালের স্টাফ কোনো কর্মচারীকেও কখনো শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। এইটা আমরা সিকিউর ফিল করি আর কি। আমি যদিও একটা আফ্রিকা দেশে কাজ করি, আমরা এই দিক থেকে সিকিউর আর কি, এই বিষয়টা আমি বলতে চাই। আর সে যেটা কথাটা বলবো, আমি ভায়োলেন্ট বিহেভিয়ার নিয়ে কথা বলছি, আসলে কি সাইকিয়াট্রিক পেশেন্ট যারা ভায়োলেন্ট হবে, এটা কিন্তু তাদের নর্মাল বিহেভিয়ার, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা না যে তারা ইন্টেনশনালি করতেছে। যেমন ফিজিক্যাল কিছু সমস্যা থাকলে, ডিজিজ থাকে, সেই ডিজিজগুলো যেমন সিমটম থাকে, এখানেও যে সাইকিয়াট্রিক পেশেন্ট আসতেছে, সে ভায়োলেন্ট বিহেভিয়ার করতেছে বা অ্যাগ্রেসিভ হচ্ছে, এটা তার নর্মাল বিহেভিয়ার। আমরা যদি এটা অ্যাকসেপ্ট করতে পারি, তখন কিন্তু আমরা তাদের প্রতি রুড হব না, তাদেরকে আমরা সুন্দরভাবে মানুষ হিসেবে আমরা তাকে গণ্য করে তাকে সেভাবে ট্রিট করব। তো একাডেমি 21 দর্শকদেরকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ এখানে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। আমরা এ পর্যায়ে চলে যাব ডক্টর শিরিন পারভিন ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে আমরা মনে হয় শেষবারের মতোই আমরা যাব। ম্যাডাম, আপনি আপনার মতো শেষ কথা বলবেন। সাথে আমি দর্শকের একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এই যে ভায়োলেন্ট বিহেভিয়ার আমরা যেটা বলছি, বা সাইকিয়াট্রিক কোনো পেশেন্ট যদি বাসায় থাকে, এই সাইকিয়াট্রিক পেশেন্টের ভায়োলেন্সি বা তার যে অ্যাগ্রেসিভনেসটা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ফ্যামিলির কোন ট্রিগার ফ্যাক্টর গুলো কাজ করে, বা কোন ফ্যাক্টরের কারণে তার এই ধরনের অ্যাগ্রেসিভনেস বা ভায়োলেন্ট বিহেভিয়ারটা বেড়ে যেতে পারে? ম্যাডাম, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে। Thank you. Okay. Thank you for letting me talk. Actually, I have an emergency call right now. So, আমি মনে হয় না বেশিক্ষণ কথা বলতে পারবো। তো এই ইয়েতে আমি জয়েন করতে পেরে সত্যি happy about that and grateful. So, inshallah, next time we'll come back again for new topic or something. তো যেটা ওরা বলছিলেন, যে কোশ্চেনটা আমাকে বলছিলেন যে কিভাবে ভায়োলেন্টকে রিডিউস করা যায়, the main thing whenever we diagnosed
পারসন, মেন্টাল হেলথ পারসনকে আমরা যখন একটা মেন্টালি ইল পেশেন্টকে ডায়াগনোজ করি, সেটা কিন্তু খুবই খুবই ডেভাস্টেটিং টু ফর দ্য ফ্যামিলি মেম্বার্স। দে ক্যানট অ্যাকসেপ্ট ইট, দে ক্যান নট অ্যাকসেপ্ট যে আমার ছেলের বাইপোলার ডিসঅর্ডার, আমার ছেলে স্কিজোফ্রেনিয়া। ইটস রিয়েলি হার্ড টু অ্যাকসেপ্ট। সো আমরা যেটা করি প্রথম থেকেই, বা পিটিএসডি পেশেন্টই হোক, ডিপ্রেশনের পেশেন্টই হোক, উই টিচ দ্যাম অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ, এবং আমরা কি কি সিমটম হতে পারে, কিভাবে ওদের সাথে ডিল করতে হবে, কিভাবে কথা বলতে হবে, বা ধরনের সমস্যা হতে পারে, তাদেরকে কাম ডাউন করার জন্য কি করতে হবে, অথবা সাইকোটিক পেশেন্ট তার হ্যালুসিনেশন হলে, এবং ডেফিনেটলি পিআরএন মেডিকেশন আমরা দিই সবসময়, যে পেশেন্টকে যখন দেখবা ভায়োলেন্ট বা সেটা হচ্ছে এই মেডিকেশন গুলা দিবা। আর যেটা জোয়েল বলছিল যে গুঁড়া করে দিচ্ছে, আমরা লিকুইড ফর্মও দিই বা স্প্রিঙ্কল হিসেবে দিই খাওয়ার মধ্যে ঢুকিয়ে, এটা আমরা হসপিটাল সেটিং এ দিই, বাসায় দিই না। তো আমার যেটা মনে হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের এনাফ এডুকেশন থাকলে, এবং তারা যদি অ্যাকসেপ্ট করে, they can deal the patient very nice way. Okay, they can deal the patient and come down, and when they need to come back the patient to the hospital, সেটাও তাদেরকে এডুকেট করতে হবে যে এই সিচুয়েশন গুলিকে তুমি যখন দেখবা পেশেন্ট হার্মফুল বা পেশেন্টের মেম্বাররা হার্মফুল, ইউ নিড টু ইমিডিয়েটলি কল 911, পুলিশকে ইনভলভ করবে, নিয়ারেস্ট ইআরএ নিয়ে যাবে। আমরা কখনোই এই জিনিসটা ফ্যামিলি মেম্বারদের হাতে দিয়ে দিব না, কারণ এইখানে কিন্তু প্রচুর সাইকোটিক পেশেন্ট আছে যারা এখানে তো গান অ্যাভেলেবল, গিয়ে মা বাবাকে মেরে ফেলছে, বিকজ দে আর থিঙ্কিং দে আর দ্য ডেমন, দে আর কিল করলে তারা হয়তো বা ভেস্তে যাবে, এই থটটা তাদের মাথায় ছিল when they got the insight and they cry about that. So that's why I said like we have to be very careful, এবং প্রত্যেকে এডুকেশনটা দিতে হবে। আর সুইসাইডের কথা যেটা বলছিল ডক্টর আলী, খুব সুন্দর কথা বলেছে। আর আমি যেটা বলবো যে এই যে মন, আমরা একটা পেশেন্টকে আজকে ছেড়ে দিলাম, কালকে সুইসাইড করলো, আই ক্যানট রিড দ্য পেশেন্ট মাইন্ড, বাট আমার এটা আবার কিভাবে আমি সেভ করতে পারবো? I have to write everything very nicely, এবং আমি যখন ইন্টারভিউ নিব একটা ডেঞ্জারাস পেশেন্টকে, আমি একটা সাথে সোশ্যাল ওয়ার্কার নিব, নার্স নিব, তাদের প্রেজেন্টে আমি কথাগুলো বলবো যে পেশেন্ট ওয়াজ নট সুইসাইডাল when I was talking with him or her, এবং হোল ইন্টারভিউতে সে সুইসাইডাল ছিল না। এই কথাগুলো আমাকে লিখতে হবে। আর ওষুধের সাইড এফেক্টে যে মারা যেতে পারে, সেটার জন্য কিন্তু আমরা ডকুমেন্ট করি যে আই এক্সপ্লেইন অল্টারনেটিভ রিস্ক ফ্যাক্টর এভরিথিং। তারপরে যদি মারা যায়, আই ক্যানট ডু এনিথিং, এটা আমাকে সেভ করবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে। অ্যাকচুয়ালি এটা আমার অফিস আওয়ার ছিল, এটা ফ্রাইডে এখানে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট টাইম আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ডক্টর শিরিন পারভীন ম্যাডাম, আপনি কষ্ট করে সময় দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইস্যুটাকেও রিজলভ করেছেন, থ্যাংক ইউ। আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমাদের সবচাইতে সিনিয়র মানুষ আমাদের সাথে আছেন ইউকে থেকে, ডক্টর আলী জাহান স্যার। স্যারের সবশেষ কথা শুনবো, কিন্তু সাথে আমি দুটো বিষয় একটু ক্লিয়ার করার জন্য বলবো। একটি হচ্ছে যেটা ম্যাডাম শুরু করেছিলেন, যে ইন্টিগ্রেটেড ওয়েতে বা মাল্টি অ্যাপ্রোচ ট্রিটমেন্টের ক্ষেত্রে বা ভায়োলেন্ট ম্যানেজমেন্টকে ম্যানেজ করার, ভায়োলেন্ট বিহেভিয়ারকে ম্যানেজ করার জন্য এই ইস্যুটা আসলে কি ধরনের বা কি ধরনের হতে পারে, যদিও আমাদের আলোচনায় বিভিন্নভাবে আসছে, তারপরেও স্পেসিফিক্যালি স্যার বলবেন। আরেকটা ইস্যু আমি একবারে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষেরা যে ট্রিটমেন্ট সাপোর্টটা বাংলাদেশে পায়, সেই সাপোর্টটা নিতে যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হিমশিম খেতে হয়, বিশেষ করে ফিনান্সিয়ালি। এবং এখানে গভর্নমেন্টের কোনো যে সাপোর্টটা আছে খুবই সীমিত। এবং বাংলাদেশে যদি মেন্টাল হেলথ প্রফেশনাল বলি, সেক্ষেত্রেও আমাদের এখানে WHO মতে 20% মানুষের, তার মানে প্রায় 4 কোটি মানুষের ভিতরে সাইকিয়াট্রিক প্রবলেম আছে, মাইনর মেজর দিয়ে। সেখানে 200 জনের মতো মাত্র সাইকিয়াট্রিস্ট, এবং এর বাইরে খুবই কম সংখ্যক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এমফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, MS এডুকেশনাল সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্টের সংখ্যা খুবই নগণ্য। তো এই ক্ষেত্রে আসলে ইউকেতে আমরা যতটুকু জানি যে গভর্নমেন্টের ইউকেতে একটা ভালো সাপোর্ট সিস্টেম আছে,
যেটা প্রাইভেট হসপিটালে একটা পেশেন্টও যদি সে সাপোর্ট নিতে যায়, সার্ভিস নিতে যায়, সেখানে একটা সাপোর্ট পাই, যে বিষয়টা আপনি যদি আমাদেরকে একটু বলেন, এবং সর্বশেষ আপনার কথাগুলো ধন্যবাদ। বলবেন। কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সাদাত আপনার মন্তব্য। আমার মনে হয় যে জুয়েল খুব ভালো কাজ করেছে, দুইটা কন্টিনেন্ট। আমার কানাডাটা বাদ দেওয়া ঠিক হয়নি, নেক্সট টাইম ইউ অ্যাড সামওয়ান ফ্রম কানাডা অ্যাজ ওয়েল, তাহলে সব সাইড কভার হয়ে যাবে। আমি একটা কথা বলে তারপরে এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি, যেটা আমি বলতে চাচ্ছিলাম বিফোর আই ফরগেট ইট, যে এই ব্যাপারটা বলবেন যে কেন একটা বিষয় নিয়ে আমরা বারবার বলছি, ব্যাপারটা বোঝানোর জন্য যে আসলে আমরা যারা ডাক্তার এখানে আছি, ইয়েস বাংলাদেশে আছে, উই নিড আওয়ার সেফটি, সিকিউরিটি আমাদের থাকতো। আমার সেকেন্ড যে রুগীটা কমিটেড সুইসাইড, তার রুগীকে থেকে প্রায় 8 মাস আগে, সো এখানে আমি ছিলাম, আরেকজন ডাক্তার এবং একটা সোশ্যাল ওয়ার্কার ছিল। সো আমরা শুক্রবার ছিল আজকের মতো, সন্ধ্যা পর রুগী দেখলাম। রুগী খুব ভায়োলেন্ট ছিল, যে তার সঙ্গে পুলিশ ছিল, কিন্তু আমরা যখন তাকে দেখলাম, তো হি ওয়াজ ভেরি কাম এন্ড কোয়াইট, কোঅপারে বলছে আমি বাসায় চলে যেতে চাই, আমি একটু ডিস্ট্রেস ছিলাম, আর্লিয়ার আমার গার্লফ্রেন্ডের সাথে প্রবলেম হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সো লেট মি গো হোম। তো আমরা প্রায় ঘন্টা দেড়েক তাকে ইন্টারভিউ করলাম, করার পরে উই ডিসাইডেড টু লেট হিম গো। পরের দিন সকালে এই লোকাল নিউজ পেপারে বিশাল খবর যে এই লোক আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা করেছে কিভাবে, লোকাল পত্রিকা জানলো কিভাবে? এ কিন্তু ফেসবুকে লাইভ স্ট্রিম দিয়েছে যে আই এম গোয়িং টু হ্যাং মাইসেলফ, এবং পুলিশ আসার আগে সে কিন্তু তাকে হ্যাং করে ফেলেছে। সো এটা আমার জন্য একটা ব্যাড নিউজ, আই হ্যাভ লস্ট দ্য পেশেন্ট। বাট যে কারণে এই কথাটা বলা আপনাদেরকে, ইয়েস এটা ঘটনার পর হসপিটালে একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন আছে, যে ওখানে আমি বা আমার যে কলিগ যারা ছিল, whether we had done our job or not, they are satisfied যে আমাদের পক্ষে যা করার ছিল আমরা সবই করেছি। নাও ইট ইজ গোয়িং টু করোনার্স কোর্ট, পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই। এখন করোনার্স কোর্টে যাবে, ওখানে যে জাজ ডাকবে, উনি দুই পক্ষের বক্তব্য শোনার পরে উনি সিদ্ধান্ত নেবে যে আসলে ডাক্তার তার দায়িত্ব ঠিক মতো পালন করেছেন কিনা। যদি ওনার কাছে মনে হয় যে ডাক্তার তার দায়িত্ব ঠিক মতো পালন করেনি, তাহলে দুইটা অ্যাকশন হতে পারে আমার উপরে বা আমাদের উপরে। এক, প্রফেশনাল বডি জিএমসি অ্যাকশন নিতে পারে আমার বিরুদ্ধে, তুমি তো ডাক্তার হিসেবে ফিট না। অথবা যদি করোনার মনে করে যে আমি একটা ক্রাইম করেছি, তখন তারা পুলিশকে ইনভলভ করবে। এবং সো ফার 8 মাস আমি কিছু শুনিনি। এটা বলার উদ্দেশ্য হলো এটা যে হাউ উই ডু ওয়ার্ক ইন কেয়ার। নাও কাম টু ইউর কোয়েশ্চন। তো এমডিটি অ্যাপ্রোচ একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, স্পেশালি যারা ভায়োলেন্ট পেশেন্ট। দেখেন যারা ভায়োলেন্ট পেশেন্ট, দুইটা এলিমেন্ট আপনাকে খেয়াল করতে হবে। একটা এলিমেন্ট হচ্ছে আপনার ডাইরেক্টলি দ্য রেজাল্ট অফ মেন্টাল ইলনেস। ফর এক্সাম্পল, একজন যদি আপনার সাইকোটিক থাকে, তার হ্যালুসিনেশন থাকে, তার ডিলিউশন থাকে, হি ইজ রেসপন্ডিং টু হ্যালুসিনেশন, হি রেসপন্ডিং টু ডিলিউশন, এবং সে ভায়োলেন্ট হয়ে গেছে। এইটাকে ম্যানেজ করার জন্য as a doctor we have got the means, আমাদের এখানে ওষুধ দিতে হবে, we know how to handle this, sometimes they do response, sometimes they may not respond. Second element হলো ইলনেসের সঙ্গে জড়িত নয়, সেকেন্ড এলিমেন্টটা হলো যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল প্রবলেম কিরকম, যে আপনার যে সেই রকম ব্রট আপ হয়েছে, তার পার্সোনাল লাইফ এরকম, সে ভায়োলেন্স অবজার্ভ করে এসেছে, আপনার তার সোশ্যাল লাইফে পার্সোনাল লাইফে ভায়োলেন্স ইজ নাথিং, হি ইজ টেকিং ড্রাগস, হি ডাজ নট সি এনিথিং রং উইথ ড্রাগস। এই যে ইস্যুটা ভায়োলেন্সের সঙ্গে লিঙ্ক আছে, এটা কিন্তু আমি ওষুধ দিয়ে কিছু করতে পারি। এখন তাকে যদি আমি না বুঝাতে পারি যে আপনি যদি ওষুধ না, সরি, আপনি যদি এই যে ড্রাগ বন্ধ না করেন, অ্যালকোহল বন্ধ না করেন, আপনি কিন্তু আপনার ভায়োলেন্স কমবে, আপনাকে এইটাকে আপনাকে ভালনারেবল করছে। এই জিনিসটা তো ওষুধ, মেডিকেশন উইল নট ডু এনিথিং। এখানে সাইকোলজিস্টের রোল বিশাল আমাদের এখানেও, এবং আই থিঙ্ক দিস শুড বি দ্য পার্ট অফ বাংলাদেশ ইন বাংলাদেশ এজ ওয়েল। MDT approach is second important role psychiatric play করে psychologist. They have to be there and they have to go there. You have got your particular assessment কিভাবে ম্যানেজ করতে ইত্যাদি ইত্যাদি। আমি সেকেন্ড যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বললেন, জাস্ট কারেক্ট। সো ইউকেতে যখনই কেউ ডায়াগনোজড হয় স্কিজোফ্রেনিয়া ও বাইপোলার or severe depression, তখন বিভিন্ন ধরনের, in addition to obviously most of the cases they are not able to work as you know, তাহলে এখানে তো বিভিন্ন ধরনের বেনিফিট আছে আপনার।
সো এই দে আর এন্টাইটেল ফর দোজ বেনিফিট। এই বেনিফিট নিয়ে সে বাসায় থাকতে পারবে, ভাড়া দিতে হবে না, কাউন্সিলের বিল তাকে দিতে হবে না, ওরা ফ্রি হবে। ইন এডিশন টু দিস, ক্ষেত্র বিশেষে আপনার ইউকে এর হিসাবে একজনকে 1000 থেকে 1200 পাউন্ড 1400 পাউন্ড আপনার দেবে পার মান্থ। এটা দিয়ে সে যেন তার লাইফ মোটামুটি মেনটেন করতে পারে। সো এই যতক্ষণ পর্যন্ত, এটা হলো আপনার ফাইন্যান্সিয়াল হেল্প। আর সেকেন্ড হলো আপনার যে কমিউনিটি মেন্টাল হেলথ বা সাপোর্ট বলতেন। এই রোগীগুলোকে আমরা যখন হসপিটাল থেকে ডিসচার্জ করি তখন এই রোগীগুলো একটা পার্টিকুলার কমিউনিটি মেন্টাল হেলথ টিমের আন্ডারে থাকে। আমার যে রোগীগুলো আছে আমি কোনো ডিসচার্জ করবো এই আন্ডারে আছে, তখন আই ডু কমিউনিকেট উইথ দ্য কমিউনিটি কনসালটেন্ট, বলে আপনার এই রোগীকে আমি পাঠাচ্ছি, আমার হসপিটালে ছিল, এই চিকিৎসা দিয়েছি, নাও ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। তখন ওখান থেকে একজন নার্স নিয়োগ দেওয়া হয়, যা বলে কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স ও সিপিএন। সিপিএন এর কাজ হবে আপনার অন এন্ড অফ এভরি ফিউ উইকস এই রোগীকে দেখা, ফোনে আলাপ করা, এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো ক্রাইসিসে থাকে তাহলে সেই ক্রাইসিস হেল্প করার জন্য সে সাহায্য করবে। আর যদি এই কমিউনিটি থাকা অবস্থায় কোনো সময় মেন্টাল হেলথ ক্রাইসিস ডেভেলপ করে, তখন আমাদের আরেকটা টিম আছে কমিউনিটি বলে আমরা ক্রাইসিস টিম। সো দে ডিল উইথ দিস ক্রাইসিস, দে ডিল উইথ দ্য ক্রাইসিস এন্ড ক্রাইসিস টিম ডিসাইড করবে যে এই ক্রাইসিসটা কি তাকে ডেইলি ভিজিট করতে হবে কিনা, সপ্তাহে 2 দিন ভিজিট করতে হবে না। তাদের 200 আপনার 24 আওয়ার টেলিফোন ফোন আছে, সো টেলিফোন সাপোর্ট আছে if they ring at any time. So they sometimes ask us to admit the patient because they feel the patients are not safe in the community. এই হলো আপনার আউট। ওয়ান ইউ আর ডায়াগনোজড উইথ দিস, বেসিক্যালি ইউ আর লিঙ্কড। আপনাকে হেল্প করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে লোকজন আপনার আশেপাশে আছে। সামটাইমস পেশেন্ট ডোন্ট ফোন, তো এই জন্য উল্টা এই যে আপনার টিম থেকে ফোন করা হয়। যদি পেশেন্ট রেসপন্ড না করে তাহলে আপনার তার রিলেটিভসকে ফোন করা হয়। যদি কেউ রেসপন্ড না করে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর পুলিশকে তার বাসায় টোকা মারবে, দেখবে যে আসলে সে জীবিত আছে নাকি কিছু ঘটে গেছে। এই হলো সাপোর্টের একটা ইস্যু। আমি একটা জিনিস ব্রিফলি একটু বলি আপনাকে, যেটা বলছেন যে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ। আমি এখন যদি ধরি মেন্টালি ডিপ্রেশন ওগুলো সব আপনি ফেলে দেন। আমি যদি স্কিজোফ্রেনিয়া বাইপোলার ধরি, তো বাইপোলার হলো 1%, সরি স্কিজোফ্রেনিয়া 1%। আর ধরেন যে আরো বাদ বাকি এগুলো ছিল 1%, তাহলে 3% পপুলেশন আছে আপনার। 3% পপুলেশন যদি আপনার মেজর মেন্টাল ইলনেসে ঘটে, এখন আপনার হিসাব করেন যে 17 কোটি থেকে 3% কত লক্ষ। ঠিক আছে, এখন যদি সেটাকে আপনি ভাগ দেন 200 জন সাইকিয়াট্রি, তাহলে প্রতি সাইকিয়াট্রি 100 কয়জন আছেন, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট। এখন এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, এটা কি ম্যানেজার, এই প্রশ্ন আমি প্রফেসর জুয়েল কবিরকে করবো, কবির জুয়েলকে, যে আপনারা কেন আপনি ডাক্তারকে পাশ করাচ্ছেন না, কেন আপনারা সাইকিয়াট্রিস্ট কেন বৃদ্ধি করছেন না, সেটা তো আপনাদের ব্যাপার। ইউ হ্যাভ টু ডিসাইড অন দিস। কেন আপনারা এটা করতে পারছেন না? আপনারা না করে একজন রোগী 50, এক ডাক্তার 50 জনকে দেখবেন, এটা তো আপনারা বলেন, মানুষদেরকে বলেন, বলে এই কারণে আমরা এটা করতে পারছি না, দিস ইজ আওয়ার লিমিটেশন। আর যদি না করেন তাহলে তো আপনারা রোগী নিয়ে বসবেন, 5 মিনিটে রোগী দেখবেন 5টা, 5 মিনিটে 5টা রোগী যখন দেখবেন তখন কিন্তু আপনার স্লিপ হবে, আপনি কিন্তু রোগী সামলাতে পারবেন না। তারপরে এই একটা ঘটনা ঘটবে, তারপরে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং। তো এই প্রশ্ন নুরুল সাদাত আমাকে না করে বলুন, আপনি আবার কবির জুয়েলকে জিজ্ঞেস করবেন যে কেন 200, কেন এটার সংখ্যা বাড়ছে না। আই থিঙ্ক হি নোজ ইট বেস্ট এন্ড হাউ টু আনসার। এই হলো মোটামুটি একটা অবস্থা। তো আমরা স্বীকার করি যে ইয়েস, বাংলাদেশ তো একটা রিচ কান্ট্রি না, বাংলাদেশ হ্যাজ গট ইটস ওন লিমিটেশন। তবে একটা জিনিস আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে যে আমি এক্সাম্পলটা আবার দিই। এক্সাম্পলটা হলো এরকম, ধরেন যে আপনি একটা ব্যাংকের ব্রাঞ্চে আছেন, ঠিক আছে? ব্যাংকের ব্রাঞ্চে আছে, আপনি একজন ইয়ে রাখছেন, কি বলে, গেটম্যান রাখছেন, দারোয়ান রাখছেন। দারোয়ানে কাজ করলো উল্টাপাল্টা কেউ আসে তাকে সামলানোর জন্য, ঠিক আছে? এখন আপনি দারোয়ান হিসাবে যাকে রাখছেন তাকে কোনো বন্দুকও দেন নাই, কোনো লাঠিও দেন নাই, আটকানোর জন্য কিছুই দেন নাই, সে এখানে বসে আছে, সে ফেসবুক ব্রাউজ করছে। এখানে যদি আপনার কেউ এসে ঢুকে যদি ব্যাংকটা লুট করে নিয়ে যায়, আপনি প্রথমে কাকে ধরবেন? দারোয়ানকে ধরবেন। দারোয়ানকে ধরবেন বলছে তোমাকে আমি এখানে টাকা দিয়ে রাখছি, ট্রেনিং দিয়ে রাখছি এটা সামলানোর জন্য, তুমি তো কিছুই করো না, তুমি যখন ফেসবুক দেখছো। আমার মনে, আমি কি বলতে চাচ্ছি প্রফেসর কবির জুয়েল জানেন। এখন আমার কথা হচ্ছে যারা দায়িত্বে আছেন, এখন এটা হলো ওনাদের দায়িত্ব, ওনারা বলবে, বলে ইয়েস আমি এখন এই দারোয়ানকে একটা কাম দিতে পারছি না, আমার টাকা নেই, আমি দারোয়ানকে
আপনার লাঠি দিতে পারছে না, আমার টাকা নাই, আমি 2 জন দারোয়ান দিতে পারছে না, আমার টাকা নাই, এই জিনিসটা বলতে হবে। যদি আপনি না বলেন তাহলে আপনাকে ধরা হবে এজ এ ম্যানেজার অফ দ্য ব্রাঞ্চ। আপনি তাকে নিয়োগ দিচ্ছেন কিন্তু তাকে আপনি রিসোর্স দেননি, তাহলে তো দোষ আপনার। এই জন্য আপনাকে ব্যাংকের ম্যানেজারকে চাইতে হবে এই জিনিসটা আপনার করে দেন। আর যদি না চান তাহলে দারোয়ান হিসেবে আপনি থাকবেন, লোকজন আসে যাবে, কিন্তু জ্বরটা আপনার উপর যাবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে মানে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা আমরা আমাদের প্রোগ্রাম করে ফেলেছি। তো আমি ধন্যবাদ জানাবো কবির জুয়েল স্যারকে, ধন্যবাদ জানাবো আলিজাহান স্যারকে, ধন্যবাদ জানাবো শিরিন পারভিন ম্যাডামকে, ধন্যবাদ জানাবো শিবলি সাদিক কে। আমরা আপনাদের শেষ পর্যায়ে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা মেন্টাল হেলথের প্রফেশনে আছি, আমাদের যেমন প্রফেশনালিজম এবং ইথিক্স জায়গা থেকে আমাদের পেশেন্টকে ডিল করা, ক্লায়েন্টকে ডিল করা, সার্ভিস দেওয়া, পাশাপাশি যারা সার্ভিস নিতে চান তাদেরকেও সচেতন হয়ে আমাদের সার্ভিস নিতে হবে। এবং এই যে মেন্টাল হেলথ সার্ভিসটা, এটা একটা একটু ভিন্ন ধরনের সার্ভিস, যেটা বাংলাদেশে ডেভেলপ করেছে, কিন্তু ইউকে, ইউএসএ বা অন্যান্য দেশে যেভাবে ডেভেলপ করেছে সেই পর্যায়ে ডেভেলপ করেনি। সো এই জায়গাতে যদি আমরা আমাদের দেশে, বাংলাদেশের মানুষেরা রোগী এবং ডাক্তারের ভিতরে একটা সম্পর্ক তৈরি করি এবং এটাকে দূরত্বের জায়গা থেকে না দেখে কাছাকাছি জায়গা থেকে যদি আমরা দেখি, একজন আরেকজনের কাছাকাছি হতে পারি, আমি মনে করি যে সেই জায়গা থেকে সার্ভিসটা আরো বেটার হতে পারে। পাশাপাশি আমাদের কমিউনিটি, আমাদের গভর্নমেন্ট, সব জায়গা থেকেই যদি এই জায়গাটার যে কোয়ালিটির জায়গাটা এটা বেটার করতে পারি, তাহলে হয়তো আমরা কোনো মানুষকে এইভাবে হারাবো না, আবার কোনো ডাক্তার পুলিশের হাতে চলে যাবে, এটাও হয়তো আমরা দেখবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান একাডেমি 21 এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আগামী শুক্রবার রাত 8টায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালাম।